তোমরা যারা বোটানির চ্যাপ্টার 9 কি স্কিপ করবে ভাবতেছো, কেমন হয় যদি একটা ভিডিওতে তোমরা বোটানির চ্যাপ্টার 9 এর সব এমসিকিউ এবং সিকিউ এর সলভ পেয়ে যাও। তো চলো কথা না বাড়িয়ে একটু ডিফারেন্ট ওয়েতে বোটানির চ্যাপ্টার 9 উদ্ভিদ শারীরতত্ত্ব, যেটা কিনা একটা হিউজ চ্যাপ্টার, সেইটার যতগুলো এমসিকিউ এবং সিকিউ পসিবল তোমাদেরকে একটা ভিডিওতে শেষ করে দিই। তো চলো শুরু করি। তো দেখো, বোটানির চ্যাপ্টার 9 মূলত 4টা টপিক নিয়ে গঠিত হয়েছে। কি কি টপিক? খনিজ লবণের পরিশোষণ, প্রস্বেদন, সালোক সংশ্লেষণ এবং শ্বসন। তোমাকে যদি বলা হয় কোন টপিক দুইটা ভাইয়া সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, লাস্টের দুইটা, সালোক সংশ্লেষণ এবং শ্বসন। আমি 4টা টপিকই তোমাদেরকে ধরে ধরে শেষ করাই দিব, রিভিশন করাই দিব। তুমি খালি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, ইনশাল্লাহ এমসিকিউ সিকিউ সব হয়ে যাবে। তো চলো শুরু করি। প্রথম টপিকটাই হচ্ছে ভাইয়া পরিশোষণ। তো খনিজ লবণের পরিশোষণ বললেই তোমার যেই জিনিসটা মাথায় আসবে সেটা হচ্ছে যে জিনিসগুলো অবশ্যই দরকার, সেটাকে বলে ইসেনশিয়াল উপাদান, বা বাংলায় বললে অত্যাবশ্যক উপাদান। দুই রকম আছে, ম্যাক্রো আর মাইক্রো। ম্যাক্রো হচ্ছে বেশি দরকার, মাইক্রো হলো কম দরকার। তো ম্যাক্রো উপাদান হচ্ছে ভাইয়া 9টা, মাইক্রো উপাদান হচ্ছে 8টা। তাহলে 8 আর 9 মিলাই কয়টা হয় বলো তো? 17টা। তাহলে উদ্ভিদের অত্যাবশ্যক উপাদান কয়টা? 17টা। ম্যাক্রোপাদানগুলোকে একটা ছন্দ দিয়ে তোমরা মনে রাখতে পারো, সবাই জানো, ক্যাপিকে এমজি ফর নাইট জবস। ক্যালসিয়াম, আয়রন, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, নাইসে হলো নাইট্রোজেন, আর এখানে জাস্ট ফসফরাসটা বাদ, তাহলে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, সালফার। দেখো আমাদের 9টা উপাদান হয়ে গেছে। এখন মাইক্রোপাদানগুলোও তোমরা মনে রাখতে পারো, পর্যায় সারণী পড়ে আসতো 25, 26, 28, 29, 30, এই 5টা মৌল, অর্থাৎ ম্যাঙ্গানিজ, আয়রন, নিকেল, কপার, জিঙ্ক, তার সাথে হলো বোরন, ক্লোরাইড এবং মলিবডেনাম। এই 8টা হচ্ছে ভাইয়া মাইক্রোউপাদান। এগুলো ভাইয়া এমসিকিউ এর জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। এরপরে আসো ভাইয়া, আমাদের আরো কিছু এমসিকিউ দেখে নিই। যেমন ধরো, পরিশোষণ জলজ উদ্ভিদ করে, স্থলজ উদ্ভিদ করে। হ্যাঁ, তো জলজ উদ্ভিদ তার সব অঙ্গ দিয়ে পরিশোষণ করে, বাট স্থলজ উদ্ভিদ মূল রোম দিয়ে পরিশোষণ করে, অথবা যে সেলটা একদম নতুন গঠিত হয়েছে সেই সেল দিয়ে পরিশোষণ করবে। এবং গতিটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট এমসিকিউ এর জন্য। একটা হলো দ্রুত গতিতে পরিশোষণ, একটা হলো ধীর গতিতে পরিশোষণ। তো আমি কানা কাসা দিয়ে মনে রাখতাম, কতে হলো পটাশিয়াম নাইট্রেট আর কাছাতে হলো ক্যালসিয়াম সালফেট। এখন তুমি যদি এই ছন্দ দিয়ে মনে না রাখতে চাও, দেখো, যেটা দ্রুত পরিশোষণ হয় সেগুলো হচ্ছে একযোজী, আর যেটা স্লো পরিশোষণ হয় সেগুলো হলো দ্বিযোজী। তাহলে আমাদের এই এমসিকিউ শেষ। এখন আসো ভাইয়া, কিছু কিছু উপাদান উদ্ভিদের কিছু কিছু স্ট্রাকচার তৈরি করে। যেমন ম্যাগনেসিয়ামটা ভাইয়া ক্লোরোফিল গঠন করে। তাহলে পরীক্ষার কোশ্চেনে আসবে ক্লোরোফিল গঠন করে কোনটা, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, এইভাবে দিবে। এরপর দেখো, ফসফরাসটা হলো ফুল এবং পাতা ঝরাটাকে প্রতিরোধ করে। আর বোরনের কাজ হচ্ছে ভাইয়া ফুলের কুড়ি তৈরি করা। তাহলে এই 3টা জিনিস তোমাকে মাথায় রাখতে হবে। এখন আসো ভাইয়া, যে খনিজ লবণের যে প্রাপ্যতা, এটা কিভাবে পাচ্ছি, এটাকে আমরা 2টা মতবাদ দিয়ে মনে রাখবো। একটা হচ্ছে ভাইয়া, আমরা সহজভাবে যদি তোমাকে বলি, কাকা দিয়ে মনে রাখো। প্রথম কতে হলো কার্বন ডাইঅক্সাইড এক্সচেঞ্জ মতবাদ, পরের কতে হবে ভাইয়া কন্টাক্ট এক্সচেঞ্জ মতবাদ। কোনটা কি একটু দেখে নাও, এগুলো এমসিকিউর জন্য, জাস্ট নাম 2টা মনে রাখো। কার্বন ডাইঅক্সাইড এক্সচেঞ্জ মতবাদে কার্বন ডাইঅক্সাইড পানির সাথে বিক্রিয়া করে প্রথমে কার্বনিক অ্যাসিড তৈরি করে। তুমি জানো কার্বনিক অ্যাসিডটা ভেঙে গিয়ে হাইড্রোজেন আয়ন, বাইকার্বনিক আয়ন তৈরি করে। এই হাইড্রোজেন আয়ন এবং পটাশিয়াম আয়ন এরপরে এক্সচেঞ্জ হয়ে যায়, এই জন্য এটাকে কার্বন ডাইঅক্সাইড থেকে এক্সচেঞ্জ হয়ে গেল, এই জন্য এটাকে আমরা বলবো কার্বন ডাইঅক্সাইড এক্সচেঞ্জ মতবাদ। তাহলে ভাইয়া কন্টাক্ট এক্সচেঞ্জ মতবাদ কি? এখানে কিছুই হয় না, তোমার কাছে কিছু হাইড্রোজেন আয়ন আছে, কিছু হাইড্রোক্সিল আয়ন আছে, এগুলা কাপাকাপি করতে থাকে। এদিকে কিছু পটাশিয়াম, এদিকে কিছু ক্লোরাইড আয়ন থাকে, এটাও কাপাকাপি করতে থাকে। এটাকে ধাক্কা দেয়, এটাকে এটা ধাক্কা দেয়, এই বাইরে চলে যায়, এই ভিতরে চলে আসে। তাহলে একটা আরেকটার সাথে কন্ট্যাক্ট করে কি হলো, আদান প্রদান হলো না, এটাকে বলবো কন্টাক্ট এক্সচেঞ্জ মতবাদ। তো এইভাবে আমরা কার্বন ডাইঅক্সাইড, খনিজ লবণগুলো পাচ্ছি। এরপরে যে এটা হচ্ছে এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট। এখন আমি যে জিনিসটা তোমাকে দেখাবো, এটা হচ্ছে যদি খনিজ লবণের পরিশোষণ থেকে কোনো সিকিউ আছে সেটার টপিক। ওকে, তো দেখো, খনিজ লবণের পরিশোষণটাকে আমরা 2টা ভাগে ভাগ করি। একটা হলো সক্রিয়, একটা নিষ্ক্রিয়। সক্রিয়তে শক্তি লাগবে, নিষ্ক্রিয়তে শক্তি লাগবে না। ওকে, তো দেখো, যে কোনো একটার যদি সব উদাহরণ মনে রাখো, তাহলে আরেকটার মনে রাখা লাগবে না। আমি নিষ্ক্রিয়গুলা বাবার দোয়া দিয়ে মনে রাখতাম। দেখো, বতে হলো ব্যাপক প্রবাহ মতবাদ, আরেকটা বতে ব্যাপন মতবাদ, দতে ভাইয়া ডোনাল্ড সাম্যাবস্থা, আর আতে হলো ভাইয়া আয়ন বিনিময় মতবাদ। তাহলে 4টা হয়ে গেল। তাহলে বাকি যেগুলো আছে, লুন্ডেগড়, প্রোটিন অ্যানায়ন কো ট্রান্সপোর্ট, লেসিথিন বাহক মতবাদ, এগুলো হবে ভাইয়া সক্রিয়। তো পরীক্ষার জন্য সক্রিয় এবং নিষ্ক্রিয় মতবাদ এইটা খ নম্বরে আসতে পারে।
তোমরা একটু দেখে নিও। দেখো আমি সহজে বলে দিই, দেখো তুমি একটা এক্সাম্পল দিবা পার্থক্যতে, তারপরে সক্রিয়তে শক্তি লাগে, এরপরে আয়নের অ্যাগেনস্টে ফ্লোটা হয়ে থাকে এবং একটা বাহক লাগে, বাট নিষ্ক্রিয়তে এই জিনিসগুলো লাগে না। হয়ে গেল। এখন আসো ভাইয়া, আমি হচ্ছে নিষ্ক্রিয়টা একটু বলে দিই। ব্যাপক প্রভাব মতবাদ তোমরা বুঝতেই পারছো যে কনসেন্ট্রেশন বেশি, সেখান থেকে কমে যাবে, ওটাই ব্যাপক মতবাদ। ডোনাল সাম্যাবস্থাতে কি হয় যে হচ্ছে সেলের ভিতরে কিছু অ্যানায়ন থাকে, কি থাকে, অ্যানায়ন থাকে, যেগুলো বের হইতে পারে না, প্রোটিন ফসফেট, তো সেটাকে আকর্ষণ করে কিছু ক্যাটায়ন ভিতরে প্রবেশ করে। এটাই হলো ভাই ডোনাল সাম্যাবস্থা। আর আয়ন বিনিময়টা কি, ওই যে পানির থেকে যে হাইড্রোজেন আয়ন ভেঙে তৈরি হলো, সেটা ক্লোরাইড পটাশিয়াম আয়ন দ্বারা এক্সচেঞ্জ হবে, আর হাইড্রোক্সিল আয়নটা ক্লোরাইড আয়ন দ্বারা এক্সচেঞ্জ হবে। এটাকে বলা হচ্ছে ভাইয়া আয়ন বিনিময় মতবাদ। শেষ হয়ে গেল। তাহলে আমাদের নিষ্ক্রিয় মতবাদগুলো হয়ে গেল। এখন সিকিউ এর জন্য কোনটা লাগবে, ওই দেখো স্টার দিয়ে রাখছি, সেটা হচ্ছে ভাইয়া লুন্ডেগর মতবাদ। তোমরা অবশ্যই অবশ্যই লুন্ডেগর মতবাদটা পড়বা। ঠিক আছে, এখান থেকে যদি তুমি সিকিউ এর জন্য কিছু একটা কমন পাইতে চাও, তাহলে হচ্ছে ভাইয়া লুন্ডেগর মতবাদ, বাকিগুলো এমসিকিউ এর জন্য। ঠিক আছে, তাহলে চলো আমি তোমাদেরকে প্রথমে লুন্ডেগর মতবাদটাই পড়াই ফেলি। সক্রিয় শোষণের প্রথমটাই হচ্ছে ভাইয়া লুন্ডেগর। এর অপর নামগুলো ইম্পর্টেন্ট, দেখো এটাকে অ্যানায়ন শোষণও বলা হয় বা সাইটোক্রোম পাম্প মতবাদও বলা হচ্ছে। কেন বলা হচ্ছে দেখো তো, তোমরা জানো যে শোষণ দুইটা হয়, অ্যানায়নেরও শোষণ হয়, ক্যাটায়নেরও শোষণ হয়। তো মনে রাখবা সবসময় অ্যানায়নগুলা সক্রিয় শোষণ বা এটিপি লাগে, আর ক্যাটায়নগুলা জাস্ট পেছন পেছনে প্রবাহিত হয়, এই জন্য এটা নিষ্ক্রিয় শোষণ বা ব্যাপন পদ্ধতিতে হয়। এটাও কিন্তু এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। এখন সাইটোক্রোম পাম্প মতবাদ কেন বলা হলো লুন্ডেগরকে, কারণ এখানে আমরা সাইটোক্রোম ইউজ করতেছি। তাহলে ভাইয়া সাইটোক্রোম জিনিসটা কি, এটা একটা প্রোটিন এবং প্রোটিনের সাথে একটা প্রস্থিতিক গ্রুপ থাকে, এটা একটা কমপ্লেক্স। এটা কি করে তাহলে, এটা হলো ইলেকট্রনের পরিবহন করে। দেখো তো আয়রন 2+ আর আয়রন 3+, আয়রন যদি একটা ইলেকট্রন ছাড়ে তাহলে আয়রন 2+এ 3+এ কনভার্ট হবে, আবার আয়রন 3+ যদি একটা ইলেকট্রন গ্রহণ করে 2+এ কনভার্ট হবে। এই জিনিসটা সাইটোক্রোম করতেছে, অর্থাৎ সাইটোক্রোমের ভিতরে এই জিনিসটা হইতে থাকে এবং এইভাবে সাইটোক্রোমটা অ্যানায়নগুলোকে আপটেক করে। তো চলো, যদি বোর্ড পরীক্ষায় যদি লুন্ডেগর মতবাদ চাই, তাহলে তোমরা কিভাবে অ্যান্সার করবা সেই জিনিসটা তোমাদেরকে শিখাই দিচ্ছি। তো দেখো, যদি লুন্ডেগর মতবাদ চাই বা বোর্ড পরীক্ষাতে লুন্ডেগর মতবাদের পরিশোষণ চাই, তোমরা এই ছবিটা আঁকাবা, একদম ইজিলি হয়ে যাবে। আমি তোমাদের বইয়ের ছবিটাকে এখানে সুন্দর মতো আঁকায় রাখছি, তুমি জাস্ট একবার বুঝো, তাহলে একদম ইজি। খেয়াল করো যে আমি হচ্ছে এটা হচ্ছে বা ফসফোলিপিড বাইলেয়ার জিনিসটাকে বড় করে দেখাইছি, তোমরা এইভাবে দেখাবা। এখানে দেখো 3টা সাইটোক্রোম আছে। প্রথমে আমি সাইটোক্রোম এ, এরপরে দিছি সি, এরপরে দিছি বি। কি হলো, এতে হলো ভাই অ্যাডাল্ট বাইরে থাকবে, চাইল্ড মাঝখানে থাকবে, বেবি ভেতরে থাকবে। তো এইভাবে সিরিয়ালটা হয়েছে। এখন খেয়াল করো লিখবা কেমনে, একটাতে আয়রন 2+ উপরে দিলে আরেকটাতে নিচে দিবা, আরেকটাতে উপরে দিবা, শেষ। তাহলে আয়রন 3+ তার উল্টা দিকে হবে, একটাই নিচে, একটাই উপরে, একটাই নিচে। হয়ে গেল ওরিয়েন্টেশন। যেখানে 2 সেখানে 2, যেখানে 3 সেখানে 3, তাহলে 2টা অ্যানায়ন 3টা অ্যানায়ন, যেখানে 3 সেখানে 3, যেখানে 2 সেখানে 2, তাহলে তুমি এই জিনিসটাও দিয়ে দিলা। তাহলে এতটুকু হয়ে গেল। এখন এইদিকে অ্যানায়ন আছে, ভিতরে আনতে হবে, এটাই তো না আমার উদ্দেশ্য, তাই না, পরিশোষণের। এখন একটা জিনিস মাথায় রাখবা যে সাইটোক্রোম এ থেকে সাইটোক্রোমে সি এর অ্যানায়নের প্রতি আকর্ষণ বেশি, সি এর থেকে বি এর বেশি, বি এর থেকে ভেতরের বেশি। তাহলে যখন এই Fe2+ একটা অ্যানায়নকে রিসিভ করবে, তার কাছে তো 2টা অ্যানায়ন আছে, তখন কি সে 3টা অ্যানায়নের মালিক হয়ে যাবে না? 3টা অ্যানায়নের মালিক হইতে হলে তাকে একটা ইলেকট্রন ত্যাগ করতে হবে, তখন Fe3+-এ কনভার্ট হবে। তোমাকে আগেই বলছি সাইটোক্রোমের কাজ কি, ইলেকট্রন গ্রহণ এবং ত্যাগের কাজটা করতেছে। এখন এটা হইলো, তাহলে 3টা অ্যানায়ন হয়ে গেল তার। এখন কি হবে যে সে আবার ইলেকট্রন গ্রহণ করে Fe2+-এ কনভার্ট হবে। এখন দেখো তো এর কাছে 3টা অ্যানায়ন আছে, এর কাছে 2টা, তাহলে একটা বেশি না? এর থেকে এর অ্যানায়নের আকর্ষণ বেশি, একটা অ্যানায়ন এখানে চলে যাবে। তাহলে খেয়াল করো তো, এই যে 3টা হয়ে গেছে, দেখছো? এখন এখানে 3টা অ্যানায়ন আছে, সে যখন আবার ইলেকট্রন গ্রহণ করে Fe3+ থেকে 2+-এ কনভার্ট হবে, তখন একটা অ্যানায়নও ত্যাগ করবে সে। এখানে তো 2টা অ্যানায়ন আছে, সে কি করবে, এর থেকে এর অ্যানায়নের আকর্ষণ বেশি, অ্যানায়নটা এখন এখানে চলে যাবে, এই যে এখানে চলে গেল, দেখো 3টা হয়ে গেছে। আবার দেখো সেই ইলেকট্রন ত্যাগ করে গ্রহণ করে Fe2+-এ কনভার্ট হচ্ছে, কিন্তু এর থেকে ভেতরে অ্যানায়নের আকর্ষণ বেশি, তাহলে একটা অ্যানায়ন এখানে চলে যাবে। তাহলে দেখো তো অ্যানায়নের ফ্লো যদি আমি আরেকটা কালি দিয়ে তোমাদেরকে দেখাই, এখানে ছিল, এখান থেকে এখানে গেল, সেখান থেকে এখানে আসলো, এখান থেকে 3+, আবার 3+, সেখান থেকে ভিতরে প্রবেশ করলো। তুমি যদি এই ফ্লোটাকে সুন্দর মতো দেখাইতে পারো, তোমার কিন্তু লুন্ডেগর মতবাদের সিকিউটা কিন্তু হয়ে যাচ্ছে। তাহলে দেখো তোমাদেরকে কিন্তু আমি পরিশোষণের
এমসিকিউগুলো বললাম, এখন সিকিউটা বলে ফেললাম। এখন আসো যে প্রোটিন ট্রান্সপোর্ট মতবাদ, এটাও একটা হচ্ছে সক্রিয় শোষণ মতবাদ। এটা এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট, সিকিউ এর জন্য খুব বেশি ইম্পর্টেন্ট না, তাও যদি একটু শিখে রাখো খ নম্বরে আসতে পারে। সেটা হচ্ছে প্রোটন ট্রান্সপোর্ট মতবাদে প্রোটন দিয়ে ট্রান্সপোর্ট হবে কেমনে, দেখো যে প্রথমে প্রোটনটা, হাইড্রোজেন আয়নকে প্রোটন বলে, সেটা হচ্ছে একটা প্রোটন পাম্পের মাধ্যমে বাইরে বেরিয়ে যাবে। সে যখন বাইরে বেরিয়ে যাবে এটার জন্য শক্তি লাগবে, শক্তি কে দিবে বলো তো, এটিপি দিবে। এই জন্যই তো শক্তি যেহেতু দিতেছে তাহলে এটাকে সক্রিয় মতবাদ বলা হচ্ছে। তার প্রোটন বাইরে চলে গেল, বাইরে পজিটিভ চার্জ বেড়ে গেল না, তাহলে বাইরে থাকা অন্য পজিটিভ চার্জ যেমন পটাশিয়াম আয়ন, সে এখন কি করবে, ভেতরে প্রবেশ করবে। তাহলে পটাশিয়ামের ভেতরে প্রবেশ দেখো তো নিষ্ক্রিয় প্রক্রিয়া না? হ্যাঁ। এরপরে কি হবে, যে হাইড্রোজেন তো বাবা মায়ের অবাধ্য সন্তান, সে বাইর হয়ে গেছে, এখন বাড়িতে যখন আসবে সে একা একা আসবে না, সে তার বউকে নিয়ে আসবে, মানে বিয়ে করে আসবে। সে তো পজিটিভ চার্জ নেগেটিভ চার্জকে বিয়ে করে একসাথে হয়ে সে ভিতরে প্রবেশ করবে। এই জায়গাটাতে হচ্ছে, তাহলে এই জিনিসটাই হচ্ছে ভাইয়া প্রোটন ট্রান্সপোর্ট মতবাদ। দেখো তো প্রোটন আরেকটা জিনিসকে নিয়ে আসলো না, এটাকে বলা হচ্ছে প্রোটন ট্রান্সপোর্ট মতবাদ। আশা করি তুমি জিনিসটা ধরতে পারছো। তাহলে এটা দিয়ে আমরা কিন্তু ফিজিওলজির মানে হচ্ছে উদ্ভিদশালীর তত্ত্বের একটা টপিক শেষ করে ফেললাম, সেটা হচ্ছে ভাইয়া পরিশোষণ। ওকে, এখন চলো ভাইয়া নেক্সট টপিকে চলে আসি, সেটা হচ্ছে ভাইয়া প্রস্বেদন। প্রস্বেদনের ইংলিশ হলো ট্রান্সপিরেশন। প্রথমে আমরা যখন প্রস্বেদন পড়বো তখন প্রস্বেদনের ডেফিনেশনটা পড়বো। দেখো প্রস্বেদন কি করে, পানিটাকে বের করে দেয় কি আকারে, বাষ্প আকারে। তাহলে বলতে পারি না প্রস্বেদন হচ্ছে পানিকে বাষ্প আকারে বের করে দেওয়ার প্রক্রিয়া, সেটাকে প্রস্বেদন বলে। তাহলে আমাদের কিন্তু ক নাম্বারটা হয়ে গেল। এখন দেখো বিজ্ঞানী কার্টিস প্রস্বেদনটাকে নেসেসারি ইভেল বলছে, এটা খ নম্বরের জন্য ইম্পর্টেন্ট, এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট। কেন এটাকে নেসেসারি ইভেল বললো, দেখো প্রস্বেদন যখন হচ্ছে তখন 99% পানি বেরিয়ে যাচ্ছে। এখন পানির যদি তীব্র অভাব থাকে, পানি যদি বেরিয়ে হয়ে যায় তাহলে উদ্ভিদটা মারা যাবে না। এটা একটা একটা এই জন্য এটাকে ইভেল বলা হলো, এটাকে ইভেল বলা হলো। তাহলে নেসেসারি কেন, কারণ পানি তো শোষণ হচ্ছে, এখন যদি পানি বের না হয় তাহলে উদ্ভিদের পানি বেশি হতে থাকবে, হইতেই থাকবে, উদ্ভিদটা ফুলে যাবে, ফুলে মারা যাবে। তাহলে ওটাও কিন্তু ইম্পর্টেন্ট, এই জন্য বের করে দেওয়াটাও নেসেসারি। তাহলে বের করে দিলে ক্ষতি হচ্ছে এই জন্য ইভেল, বাট বের করে দেওয়াটাও নেসেসারি, এই জন্য এটাকে একসাথে বলতেছি নেসেসারি ইভেল। সুন্দর মতো লিখে দাও, খ নম্বরের অ্যান্সার হয়ে গেল। এখন আসো ভাইয়া প্রস্বেদনটাকে মাপার একটা যন্ত্র আছে, সেই যন্ত্রের নামটা ইম্পর্টেন্ট, গ্যানোপটোমিটার, এই জিনিসটা একটু মাথায় রাখবা। এরপরে প্রস্বেদনকে আমরা তিনটা ভাগে ভাগ করছি। পাতার মাধ্যমে হলো পত্ররন্ধ্র প্রস্বেদন, পাতা বৃতি কিংবা ফুলের যে অংশগুলো থাকে সেটা দিয়ে হইতে পারে। লেন্টিকুলার প্রস্বেদনটা বেসিক্যালি ভাইয়া সেকেন্ডারি গ্রোথে হয়, যেখানে হচ্ছে তোমরা চ্যাপ্টার 8-এ আছে টিস্যুতন্ত্রের সেকেন্ডারি গ্রোথ, সেখানে হয়। আর কিউটিকল হলো পাতার বাহ্যাবরণ, ঠিক আছে। এখন পত্ররন্ধ্রে প্রস্বেদনটা মাথায় রাখবা যে এটা কেবলমাত্র দিনের বেলা হয়, কখন হয়, দিনের বেলা হয়। বাট লেন্টিকুলার প্রস্বেদন এবং কিউটিকুলার প্রস্বেদন দিবারাত্রি 24 ঘন্টায় হয়, এই জিনিসটা একটু মাথায় রাখবা। ওকে, আর আরেকটা এমসিকি মনে রাখবা, সেটা হচ্ছে পত্ররন্ধ্র সবচেয়ে বেশি খোলা থাকে কখন, এটা মনে রাখবা কেমনে, স্কুল শুরু হয় কয়টায়, 10টা বাজে, তাহলে 10টা থেকে 11টা, শেষ হয় কয়টায়, 2টা বাজে, 2টা থেকে 3টা, এই সময়টা ভাইয়া পত্ররন্ধ্র সবচেয়ে বেশি খোলা থাকে। এটা একটু মাথায় রাখো, এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট। ওকে, এখন দেখো যে পত্ররন্ধ্র খোলা বা বন্ধ হওয়ার কৌশল, যদি তোমাকে বলা হয় পত্ররন্ধ্র থেকে কোনো সিকিউ আসবে, তাহলে এই কৌশলটা তোমার জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো আশা করি এই জিনিসটা তোমাদেরকে বুঝাবো, খুব সুন্দর মতো বুঝো, দেখবা যে পরীক্ষাতে আসবে এইভাবে লিখবা, ইনশাল্লাহ ফুল মার্ক পাবা। দেখো যে পত্ররন্ধ্রের খোলা বা বন্ধ হওয়ার কৌশলটার সামারি আগে তোমাদেরকে একটু বলে দিই। দেখো কি হয়, যে কার্বন ডাইঅক্সাইড আর পানি যখন বিক্রিয়া করে সূর্যালোকের উপস্থিতিতে, তোমরা সবাই জানো কি তৈরি হয়, গ্লুকোজ। এই গ্লুকোজটা পরবর্তীতে কনভার্ট হয় ভাইয়া সুক্রোজে। এখন বলো তো এই সুক্রোজ জিনিসটা কি, সুক্রোজটা হলো উদ্ভিদের পরিবাহিত রূপ, অর্থাৎ গ্লুকোজটা যখন সুক্রোজে পরিণত হবে তখন সারা দেহে পরিবাহিত হবে। এটা কিন্তু এমসিকিউ এর জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে। এই সুক্রোজটা পরিবাহিত হলে এই জিনিসটা মাথায় রাখো। এখন দেখো আমি তোমাদের পত্ররন্ধ্রের একটা ছবি আঁকাইছি, পত্ররন্ধ্র খোলা বন্ধ হওয়া, এটা যদি সিকিউতে আসে অবশ্যই এই ছবিটা আঁকাবা। এটা হচ্ছে ভাইয়া পত্ররন্ধ্র, দুইটা পত্ররন্ধ্রের মাঝখানে দুইটা রক্ষী কোষ আসে, এটা একটা রক্ষী কোষ, এটা একটা রক্ষী কোষ। একটা রক্ষী কোষের ভিতরে একটা নিউক্লিয়াস থাকে এবং অনেকগুলা হলুদ রঙের, আমি ক্লোরোপ্লাস্ট আঁকাইছি, তাহলে বহু ক্লোরোপ্লাস্ট থাকে, হ্যাঁ ক্লোরোপ্লাস্ট থাকে, এবং তার চারদিকে কিছু আরো সেল থাকে, এগুলাকে বলা হয় সহকারী কোষ, ইংলিশে বলে সাবসিডারি সেল বলা হয়। আশা করি এতটুকু বুঝতে পারছো। এখন যেই জিনিসটা তোমাদের সিকিউ এর জন্য দরকার, অর্থাৎ আমি তো তোমাদেরকে স্টার মারে বুঝাই দিচ্ছি, যে জিনিসটা সিকিউ এর জন্য দরকার সেই জিনিসটা এখন তোমাদেরকে পড়াই দিতেছি, সেটা হচ্ছে ভাইয়া
এই যে পত্ররন্ধ্র খোলা এবং বন্ধ হওয়ার কৌশল। তো প্রথমে খোলার কৌশল শিখো, তারপরে বন্ধ হওয়ার কৌশল শিখো। দেখো খুলবে কখন? দিনের বেলা। তো দিনের বেলা কি আছে বলো তো? সূর্যের আলো আছে। সূর্যের তো 7টা রং আছে, তার ভিতরে পত্ররন্ধ্র খোলার জন্য যে রংটা দরকার সেটা হলো ভাইয়া নীল রং। এটা মনে রাখবা, এটা এমসিকিউ এর জন্য দরকার। এখন দিনের বেলা যখন নীল রং তৈরি হচ্ছে, নীল রঙের আলো পড়তেছে, তখন পত্ররন্ধ্রগুলো খুলতেছে। কেমনে খুলতেছে আমরা এটাই শিখবো। দেখো কি হয়, তো দিনের বেলা যখন সূর্যের আলো পড়ে তখন খাদ্য তৈরি হয়, গ্লুকোজ। গ্লুকোজটা সুক্রোজে কনভার্ট হয়। ওকে, এখন উদ্ভিদের ভিতরে একটা জিনিস থাকে, সেই জিনিসটার নাম কষ্ট করে মনে রাখতে হবে, ফিউমারিক অ্যাসিড। কি থাকে বলো তো? ফিউমারিক অ্যাসিড। এই ফিউমারিক অ্যাসিড সুক্রোজের উপস্থিতিতে ম্যালিক অ্যাসিডে কনভার্ট হয়। কোন অ্যাসিডে বলো তো? ম্যালিক অ্যাসিড, আইসোমারিজম ধর্মের কারণে। এখন ম্যালিক অ্যাসিডের ভিতরে জানো অ্যাসিড কি করতে পারে? হাইড্রোজেন ডোনেট করতে পারে। তো হাইড্রোজেন আয়ন এবং ম্যালেট আয়নে কনভার্ট হয়। এই সেলের ভিতরে কি থাকে বলো তো? পটাশিয়াম থাকে। এই পটাশিয়াম হাইড্রোজেনকে রিপ্লেস করে করে পটাশিয়াম ম্যালেটে কনভার্ট হয়। এখন খেয়াল করে দেখো, হাইড্রোজেন আয়নের পরিমাণটা কমে যাচ্ছে, তাহলে পিএইচ বেড়ে যাবে না? এই জন্য পিএইচ কত হয়ে যায়? 7 হয়ে যায়, নিউট্রাল হয়ে যায় এই সময়। এখন তৈরি হওয়া পটাশিয়াম ম্যালেট এবং সুক্রোজ, এই দুইটা হলো পানি আকর্ষী। এরা কি বলতো? পানি আকর্ষী। এখন একটা সেলের ভিতরে পানি আকর্ষী উপাদান থাকলে কি হবে? সেলের ভিতরে পানি প্রবেশ করবে, তাহলে অন্তঃবিস্রবণ হবে না বহিঃ বিস্রবণ হবে? অবশ্যই ভাইয়া অন্তঃবিস্রবণ হবে। তাহলে রক্ষী কোষের ভেতরে অন্তঃবিস্রবণ হচ্ছে। এখন তুমি এই ছবিটা দেখো, এই ছবিটা আঁকাবো, তখন দেখো তো এইখানে পানি ছিল, পানিটা যদি রক্ষী কোষের ভিতরে ঢোকে তাহলে রক্ষী কোষটা ধনুকের মতো বেঁকে যাবে না? তাহলে পত্ররন্ধ্রটা খুলে যাবে না? তাহলে পত্ররন্ধ্র কিন্তু খুলে যাচ্ছে। দেখছো কত সহজভাবে তুমি কিন্তু এই জিনিসটা লিখে আসতে পারো। তো ফ্লো ভাবে যদি এই জিনিসটা ভাইয়া লিখো আর এই ছবিটা আঁকাও, তুমি কিন্তু পত্ররন্ধ্র খোলার পুরো মার্কটা পাবা। এবং মনে রাখবা, আমি যে জিনিসটা তোমাকে এক্সপ্লেন করলাম এটা কিন্তু তোমার বইয়ের সবগুলা থিওরির একটা সারসংক্ষেপ। কেন? খেয়াল করো, এই যে নীল আলো, তাহলে তোমাদের আলোর থিওরি হয়ে গেল। পিএইচ 7, 7-এর থিওরি হয়ে গেল। এই যে পটাশিয়াম, পটাশিয়ামের থিওরি হয়ে গেল। এই যে দেখো সুক্রোজ, সুক্রোজের থিওরি হয়ে গেল। দেখো তোমার বইয়ে কিন্তু সবগুলা থিওরি আছে। আমি সবগুলা থিওরি দিয়ে সুন্দর মতো তোমাদের সিকিউটা সাজাই দিলাম। আশা করি জিনিসটা ধরতে পারছো। এখন আসো ভাইয়া, রাতের বেলা কি হবে? দিনের বেলা তো খুলে গেছে, রাতের বেলা কি হবে তাইলে? বন্ধ হয়ে যাবে। তাহলে এটাও শিখে ফেলি। দেখো যে তোমার দিনের বেলা যে পটাশিয়াম ম্যালেটগুলা ছিল এবং সুক্রোজগুলা ছিল, অবশ্যই রাতের বেলা খাদ্য তৈরি হচ্ছে না, তাহলে সেগুলো ইউজ হয়ে যাবে। তাহলে এখন সেগুলো কোষ থেকে বের হয়ে যাবে। এখন কোষ থেকে যদি বের হয়ে যায়, পটাশিয়াম কমে গেছে, তখন হাইড্রোজেন তো আছে, হাইড্রোজেন পটাশিয়ামকে রিপ্লেস করবে ম্যালেটের সাথে। তাহলে হাইড্রোজেন এবং ম্যালেট মিলে কি তৈরি করবে? আবার ম্যালিক অ্যাসিডে কনভার্ট হবে। ওকে, এখন দেখো তো, যদি ম্যালিক অ্যাসিডে কনভার্ট হয়, অ্যাসিড কি করে? পিএইচ কমাই দেয়। আগে ছিল 7, হয়ে গেছে এখন কত? 5। দেখছো পিএইচ কমে গেছে। এখন এই ম্যালিক অ্যাসিড কি করে? বাকি থাকা সুক্রোজগুলোকে স্টার্চে কনভার্ট করে। তোমরা হয়তো জানো উদ্ভিদের পরিবাহিত রূপ সুক্রোজ হলেও সঞ্চিত রূপ কিন্তু স্টার্চ। এটাও মনে রাখবে, এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট। এই স্টার্চটা কিন্তু ভাই পানি বিকর্ষী, হাইড্রোফোবিক। হাইড্রোফিবিক পানি আকর্ষী, হাইড্রোফোবিক পানি বিকর্ষী। এই যখন পানিকে বিকর্ষণ করবে, এখন বলো অবিশ্রবণ অন্ত হবে না বহি হবে? পানিকে বিকর্ষণ করছে তাহলে বাইরে চলে যাবে, বহি অবিশ্রবণ হবে। এখন যদি বহি অবিশ্রবণ হয় তাহলে কি হবে বলো তো? পত্ররন্ধ্রতা বন্ধ হয়ে যাবে না? এই ছবিটা আঁকাবা। এই দেখো ফ্লোটা কোন দিকে? বাইরের দিকে, তাহলে পানি বাইরে হয়ে যাচ্ছে। দেখো তো পত্ররন্ধ্রতা ছোট হয়ে গেল না? এই যে দেখো, তাহলে তুমি কিন্তু এই ফ্লোর মাধ্যমে রাতের বেলা বন্ধ হয়ে যাবে। দেখো পিএইচ থিওরি চলে আসতেছে, প্রোটন থিওরি চলে আসতেছে, পটাশিয়াম থিওরি চলে আসতেছে, আলোর থিওরি চলে আসতেছে। সবগুলা জিনিসের সারসংক্ষেপ কিন্তু এটা। তাহলে আর বাকি থাকে কি ভাইয়া? ফ্যাক্টরগুলো। এখন তোমাকে একটু কষ্ট করে বইয়ে থাকা ফ্যাক্টরগুলো একবার করে রিডিং দিবা, দেখবা যে তোমার জন্য মজা লাগতেছে সবকিছু। তাহলে আমরা কিন্তু দুইটা ফিজিওলজিক্যাল সিস্টেম শিখে ফেললাম, একটা হলো প্রস্বেদন, আরেকটা হলো পরিশোষণ। চলো ভাইয়া, এখন আমরা সেই থার্ড ফিজিওলজিক্যাল সিস্টেমে চলে আসি। এটা অনেক ইম্পর্টেন্ট, সেটা হলো সালোক সংশ্লেষণ। খেয়াল করো তো ভাইয়া, সালোক সংশ্লেষণ, সালোক মানে হলো আলো, আলোর উপস্থিতিতে সংশ্লেষ করবে মানে তৈরি করবে। কি তৈরি করবে? গ্লুকোজ তৈরি করবে। এখন দেখো তো আলোর উপস্থিতিতে কেমনে গ্লুকোজ তৈরি করবো? এটার জন্য তোমার কার্বন ডাইঅক্সাইড এবং পানি লাগবে। তার সাথে উপর থেকে আসবে ভাইয়া সূর্যের আলো, আর পাতার ভিতরে থাকবে ভাইয়া ক্লোরোফিল। তাহলে আমার কয়টা জিনিস লাগছে? 1টা 2টা 3টা 4টা। এই 4টা জিনিসের উপস্থিতিতে আমার হচ্ছে কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য বা গ্লুকোজ তৈরি হচ্ছে। তার সাথে সাথে একটু পানিও তৈরি হয়, একটু অক্সিজেনও তৈরি হয়। একটু রেশিওটা দেখো তো ভাইয়া, কার্বন ডাইঅক্সাইড 6টা আছে, পানি আসে 12টা, তৈরি হলো একটা গ্লুকোজ, তার সাথে 6টা পানি 6টা অক্সিজেন। তাহলে রেশিও কত? 6:12 থেকে 1:6:6। তাহলে এই রেশিওটাও কিন্তু একটা উদ্দীপক হিসেবে আসতে পারে, আর যদি আসে তাহলে বুঝে যাবা যে এটা সালোক সংশ্লেষণকে ইন্ডিকেট করতেছে।
তাহলে আমরা সালোক সংশ্লেষণের যদি ইন্ডিকেট করে আমরা এই সূত্রটা মানে এই থিওরিটা মানে এই রিয়েকশনটা লিখে দিব। এখন ভাইয়া সালোক সংশ্লেষণের ডেফিনেশন তোমার বইয়ে কিন্তু অনেক বড় করে আছে, একটু যদি বুঝো জিনিসটা অনেক সহজ। দেখো সালোক সংশ্লেষণে দুইটা জিনিস লাগতেছিল, কার্বন ডাইঅক্সাইড এবং পানি। তো মনে রাখবা সালোক সংশ্লেষণ দুইটা ধাপে হয়, আমি শিখাবো একটু পরে বলতেছি। একটা আলোর উপর নির্ভর করে, আলোর উপর নির্ভর করে না। তো দেখো যেটা আলোর উপর নির্ভর করে সেখানে আলো আসে, সেটা হলো পানি। তো পানিকের উপর যখন আলো পড়ে তখন পানিটা ভেঙে যায়, পানির উপস্থিতি আলোর উপস্থিতিতে ভাঙে বলে এটাকে বলে ফটোলাইসিস। ওকে, সালোক বিভাজন বলা হয় এটাকে। তো পানি যখন ভাঙে তখন দুইটা ইলেকট্রন, দুটা হাইড্রোজেন এবং একটা অক্সিজেন তৈরি হয়, এবং এই অক্সিজেনটা উদ্ভিদ বের করে দেয়। এই জিনিসটাই কিন্তু আমরা গ্রহণ করি, এই জন্য বের করে দেয়। এটার জন্য এটাকে কি বলে বলতো, বাই প্রোডাক্ট বা বাংলায় বললে উপজাত বলে। এই ইলেকট্রন এবং হাইড্রোজেন পরবর্তীতে কিছু বিক্রিয়া করে এটিপি এবং এনএডিপিএস2 তৈরি করে। তোমরা জানো এটা হচ্ছে ভাই আমাদের রাসায়নিক শক্তি। এই রাসায়নিক শক্তিটাকে কাজে লাগায় পরবর্তীতে কার্বন ডাইঅক্সাইড কি করে, বিজারণ করে। বিজারণ করে একটা চক্রে প্রবেশ করে, C3 চক্র না হলে C4 চক্র, ওইখানে গিয়ে গ্লুকোজ তৈরি করে। এটাই হচ্ছে ভাইয়া সালোক সংশ্লেষণ। তাহলে ডেফিনেশনটা যদি তোমাকে আমি একটু বলি, দেখো যে সূর্যালোকের উপস্থিতিতে পানি ভেঙে কি তৈরি হচ্ছে, রাসায়নিক শক্তি তৈরি হচ্ছে, এবং সেই শক্তিকে কাজে লাগায় কার্বন ডাইঅক্সাইড বিজারণের মাধ্যমে গ্লুকোজ তৈরি করতেছে, এবং বাই প্রোডাক্ট হিসেবে অক্সিজেন তৈরি হচ্ছে। এই বিক্রিয়াটাকে সালোক সংশ্লেষণ বলে। তাহলে তুমি দেখো তো যেই জিনিসটা তুমি এতদিন ধরে মুখস্থ করছো সেই জিনিসটাকে আমি কিন্তু সুন্দর মতো বুঝাই দিলাম। তাহলে এটাই কিন্তু সালোক সংশ্লেষণের ভাইয়া একদম বেসিক। তো চলো সালোক সংশ্লেষণে কি কি জিনিস আরো আছে একটু দেখে নিই, এমসিকিউ এর জন্য এই জিনিসটা মাস্ট লাগবে। সেটা হচ্ছে সালোক সংশ্লেষণ তো ভাইয়া ফটোসিনথেসিস। এই ফটোসিনথেসিস কোথায় হয় বলো তো, পাতায় হয়। কোন পাতায়, সবুজ পাতা হইতে হবে, অন্য কোনো পাতা হইলে কিন্তু হবে না। এখন কোন অঙ্গাণুতে হচ্ছে, ক্লোরোপ্লাস্ট। কোন স্থানে হচ্ছে, ক্লোরোপ্লাস্টের ভিতরে থাইলাকয়েড থাকে সেই জায়গাতে হচ্ছে, এটা খুব বেশি ইম্পর্টেন্ট। এখন কিছু এক্সেপশন থাকে যেখানে কিছু কিছু উদ্ভিদ থাকে তার সারা দেহে তোমার হচ্ছে ফটোসিনথেসিস হয়। সেগুলা কি বলতো, সবুজ শৈবাল, রিক্সিয়া এবং ব্রায়োফাইটা। এই তিনটা জিনিস তো মাথায় রাখো, তাহলেই হবে। ওকে, তাহলে আমি আশা করি এই জিনিসটা বুঝাইতে পারছি। এখন আসো ভাইয়া, এই যে ক্লোরোফিল, এগুলো এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে ক্লোরোফিলকে আমরা দুইটা ভাগে ভাগ করি, একটা হলো ভাইয়া ক্লোরোফিল এ আর একটা হলো ক্লোরোফিল বি। এ থাকে 80% এবং এটা হলো মোস্ট ইম্পর্টেন্ট, বি থাকে কম। তো কোনটার কালার কি আমি একটু ভুলে যেতাম, দুইটাই সবুজ, তার সাথে একটু ডিফারেন্ট থাকে। যেমন ধরো বি দিয়ে মনে রাখবে ব্লু, তাহলে এটা হলো নীলাভ শৈবাল, তাহলে এটা কি হবে, হলদে শৈবাল, আসলে হলদে সবুজ হবে। এরপরে দেখো আরো কিছু উপাদান থাকে, যেমন জ্যান্থোফিল, এখানে হ থাকে তাহলে হলুদ, ক্যারোটিনেটে ক থাকে তাহলে কমলা, ফাইকোসায়ানিন, সায়ানিন মানে নীল, আর ফাইকো এরিথ্রিন, এরিথ্রিন মানে লাল, তাহলে নীল আর লাল হয়ে গেল। ফাইকোসায়ানিন এবং ফাইকো এরিথ্রিনকে একত্রে ফাইকোবিলিন্স বলা হয়ে থাকে, এটা একটু মাথায় রাখবা। এরপরে একটু দেখে মনে রাখো, তোমাদেরকে প্রশ্নজন যখন পড়াইলাম তখন কিন্তু বারবার বললাম পত্ররন্ধ্র খোলে নীল আলোতে, তাই না? আর সালোক সংশ্লেষণ হয় চারটা আলোর উপস্থিতিতে, সেটাকে বেনিকলা দিয়ে মনে রাখবা, বেগুনি, নীল, কমলা, লাল। এই চারটা এমসিকিউ এর জন্য কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। ওকে, এখন ভাইয়া আসো, এই যে ফটোসিন মানে আমাদের সালোক সংশ্লেষণ হচ্ছে, এই সালোক সংশ্লেষণ হওয়ার জন্য সূর্যের আলোকে রিসিভ করতে হবে না? এই সূর্যের আলোকে রিসিভ করে যে সে হলো ভাইয়া ফটোসিস্টেম। এই ফটোসিস্টেম দুইটা থাকে, একটা হলো ফটোসিস্টেম 1, একটা হলো ফটোসিস্টেম 2। ফটোসিস্টেম 1 আগে আবিষ্কার হয়েছে এই জন্য এটার নাম 1, পরে আবিষ্কার হয়েছে এই জন্য এটার নাম 2। এই 1 কি করে, 700 ন্যানোমিটারের আলোকে গ্রহণ করে, এই যে অপর নাম হচ্ছে ফটো মানে P700। আর এ 680 ন্যানোমিটার গ্রহণ করে, এর নাম, এর অপর নাম হলো ভাইয়া P680। ওকে, এখন এই দুটার পার্থক্য তোমাদের বোর্ড পরীক্ষার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। আমি হচ্ছে একটু পরে ফ্লোর মানে তোমাদেরকে সব বুঝাই দিব, তখন তোমরা দেখবা পার্থক্য তোমরা নিজে নিজে বানিয়ে লিখতে পারতেছো, কোনো সমস্যা নেই। এখন খেয়াল করো, একটা ছবি আঁকে রাখছি ফটো সিস্টেমের। ফটো সিস্টেমের তিনটা অংশ থাকে, একটা হলো সূর্যের আলোকে গ্রহণ করে, এটাকে বলা হয়ে থাকে আলোক শোষণকারী অংশ, যেটাকে ইংলিশে বললে বলে অ্যান্টেনা কমপ্লেক্স। এই আলোটা শোষণ হওয়ার পর সেটা একটা কেন্দ্রে চলে যাচ্ছে, ওটাকে বলে বিক্রিয়ার কেন্দ্র, দ্বিতীয় অংশ। এই বিক্রিয়ার কেন্দ্র থেকে এটা চলে যাচ্ছে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমে, যেখানে গিয়ে এটিপি তৈরি হচ্ছে, তাহলে এটা হচ্ছে ভাইয়া তৃতীয় অংশ। তাহলে এই তিনটা অংশ নিয়ে একটা ফটো সিস্টেম তৈরি হয়েছে। ওকে, পার্থক্যটা একটু পরে একটু দেখাই দিব, তোমরা নিজেরা পড়ে নিবা, ইনশাল্লাহ হয়ে যাবে। এখন দেখো ফটোলাইসিস, এই জিনিসটা তোমাদেরকে একটু আগেও পানিতে মানে বোঝাইছিলাম, তারপর আরেকবার বলে দিই। সেটা হচ্ছে ভাইয়া ফটোলাইসিসের বাংলা নামটা কি দেখো তো, সালোক বিভাজন, মানে আলোর উপস্থিতিতে জিনিসটাকে আমি বিভাজিত করতেছি। এখন এটা হচ্ছে পাতা, পাতার উপরে যখন সূর্যের আলো পড়তেছে
তখন পানিটা ভেঙে যাচ্ছে, ভেঙে গিয়ে দুইটা ইলেকট্রন দিচ্ছে, দুইটা হাইড্রোজেন দিতেছে, একটা অক্সিজেন দিতেছে। এটাই হচ্ছে ভাইয়া সালোক বিভাজন। এবং এখানে কে হেল্প করতেছে দেখো, ম্যাঙ্গানিজ ক্লোরাইড। খুব ইম্পর্টেন্ট ভাইয়া, এই জিনিসটা লাগে কিন্তু, হ্যাঁ, এমসিকিউ এর জন্য। এখন এই অক্সিজেনটা বাই প্রোডাক্ট হিসেবে উদ্ভিদ বের করে দিতেছে, যেটা আমরা গ্রহণ করতেছি অক্সিজেন, না হলে তো আমরা মরে যাব। আর এই ইলেকট্রন আর হাইড্রোজেন পরবর্তীতে কি করতেছে, রাসায়নিক শক্তি এটিপি আর এনএডিপি2 তৈরি করতেছে। এখন একটু জিনিস খেয়াল করো যে এই যে ইলেকট্রন আর হাইড্রোজেন, এটাকে তো রিসিভ করতে হবে। এটাকে কে রিসিভ করে, ওই যে ফটো সিস্টেম বললাম 1 অথবা 2। তো মনে রাখবা ফটো সিস্টেম 2, যেটা P680 বলা হয়, এটা হলো সবচেয়ে শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট, মেইনলি এই রিসিভ করে থাকে। তাহলে এটাও কিন্তু একটা এমসিকিউ হয়ে গেল। তাহলে আমাদের ফটোলাইসিস হয়ে গেল। এখন তোমাকে যদি ডেফিনেশন বলে, তুমি নিজে নিজে লিখতে পারবে না যে সূর্যের আলোর উপস্থিতিতে পানি যখন ভেঙে যাচ্ছে, ভেঙে গিয়ে এগুলো তৈরি হচ্ছে, সেটাকে ফটোলাইসিস বলা হয়। এত শেষ। এখন আসো ভাইয়া, যে হচ্ছে আমি যদি আচ্ছা একটু পরে বলতেছি, এই এই পৃষ্ঠাতে যা যা আছে সবগুলা জিনিস ভাইয়া সিকিউ এর জন্য ইম্পর্টেন্ট। যতগুলা স্টার পারো দিয়ে রাখো, ওকে। এই পৃষ্ঠায় যা যা আছে সবগুলা সিকিউ এর জন্য ইম্পর্টেন্ট, মানে এখান থেকে সিকিউর টপিকগুলো ধীরে ধীরে আসবে। খেয়াল করো, আমরা সালোক সংশ্লেষণের কলা কৌশল নিয়ে পড়বো, অর্থাৎ কিভাবে সালোক সংশ্লেষণে শর্করাজাত খাদ্য তৈরি হচ্ছে সেটা পড়বো। তো সেই জিনিসটাকে আমরা দুইটা ভাগে ভাগ করতেছি। একটা আলোর উপর ডিপেন্ড করে, আলোক পর্যায়ে, আরেকটা হলো আলোর উপর ডিপেন্ড করে না, সেটাকে বলা হয় আলোক নিরপেক্ষ পর্যায়ে, ঠিক আছে। তো আলোক পর্যায়ে কি হয় বলতো, এটিপি তৈরি হয় আর এনএডিপি2 তৈরি হয়ে থাকে। ওই যে পানিটা ভাঙতেছে, পানি ভেঙে আলোর উপস্থিতিতে পানি ভেঙে তোমাদের রাসায়নিক শক্তি তৈরি হলো, এটাই হচ্ছে ভাই আলোক পর্যায়, ঠিক আছে। আর আলোক নিরপেক্ষ পর্যায়ে কার্বন ডাইঅক্সাইড বিচারিত হয়েছিল, এই কার্বন ডাইঅক্সাইডের বিজারণটা আলোক নিরপেক্ষ পর্যায়ে ঘটে এবং এই শক্তিটাকে কাজে লাগাই তখন গ্লুকোজ তৈরি হচ্ছে। বুঝতে পারছো এখন যে আমি ভাগ করে দিলাম, এবং এই ভাগটা সর্বপ্রথম করেছিলেন বিজ্ঞানী ব্ল্যাকম্যান, ওকে। তো এই ভাগটা সর্বপ্রথম কে করেছিলেন বলো তো, বিজ্ঞানী ব্ল্যাকম্যান করছিলেন, ওকে। এখন আলোক যে পর্যায়টা আছে, এই আলোক পর্যায়টাকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি, আবার আলোক নিরপেক্ষ পর্যায়টাকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। দেখো, আলোক পর্যায়টাকে আমরা চক্রীয় এবং অচক্রীয় দুইটা ভাগে ভাগ করতেছি। অর্থাৎ আলোক পর্যায়ে পানিটা ভেঙে যে এই দুটা জিনিস তৈরি হচ্ছে, এটা একটা চক্রের মাধ্যমেও তৈরি হতে পারে, আবার অচক্রীয় তৈরি হতে পারে। আবার আলোক নিরপেক্ষ পর্যায়ে সেখানে যে গ্লুকোজটা তৈরি হবে, সেটাও কিন্তু আবার ডিফারেন্ট একটা চক্রে হয়ে থাকে। তো আগে আমরা আলোক পর্যায়টা পড়বো, এরপর আলোক নিরপেক্ষ পর্যায়ে পড়বো। মাথায় রাখো, দুইটাই কিন্তু সিকিউর জন্য ইম্পর্টেন্ট। তো চলো ভালো মতো শিখো, হ্যাঁ। তো আগে আসো ভাই আলোক পর্যায়। দেখো, আলোক পর্যায়ে দুইটা ধাপ আছে, হয় চক্রীয় হবে না হলে অচক্রীয় হবে, ওকে। তাহলে আমরা অচক্রীয়টা আগে শিখি, এরপরে অচক্রীয়টাকে একটু গোল করে দিব, চক্রীয় হয়ে যাবে। তাহলে ভাই অচক্রীয়টা ভালো মতো শেখা লাগবে। তো খেয়াল করো, আমি আগেই বলছি যে আলোক পর্যায়, তার মানে কি হবে, আলোর উপস্থিতিতে পানি ভাঙবে। এই যে দেখো আলো আসলো, এই আলোর উপস্থিতিতে পানি ভাঙবে। পানি যখন ভাঙবে তখন কি তৈরি হবে বলো তো, ইলেকট্রন বের হবে। এই ইলেকট্রনটাকে গ্রহণ করবে কে, ফটো সিস্টেম। তো মনে রাখবা, ফটো সিস্টেম 2 বেশি শক্তিশালী, ফটো সিস্টেম 2 এই ইলেকট্রনটাকে গ্রহণ করতেছে। তাহলে এখানে ফটোলাইসিস হয়েছে, সেই সিস্টেম ফটো সিস্টেম 2 সর্বপ্রথম ইলেকট্রন গ্রহণ করলো। তাহলে দেখো যে অচক্রীয় পর্যায়ে ইলেকট্রন গ্রহীতাকে প্রথম ফটো সিস্টেম 2। এখন ফটো সিস্টেম 2 এর ইলেকট্রন সে কাকে দিবে, সে ক্লোরোফিলকে দিবে। এখন ক্লোরোফিল না থাকলে কি কাকে দিবে, ক্লোরোফিলের ভাইকে দিবে। ক্লোরোফিলের ভাইয়ের নাম হলো ভাইয়া ফিওফাইটিন, এটা রূপান্তরিত ক্লোরোফিল, ওকে। এই ফিওফাইটিন থেকে দুইটা প্লাস্টে যাবে। কয়টা প্লাস্টে মনে রাখবে এভাবে, একটা হলো প্লাস্টোকুইনন, পরবর্তীতে যাবে প্লাস্টোসায়ানিন। দেখো, প্লাস্টোকুইনন হচ্ছে ভাইয়া চলনশীল লিপিড, প্লাস্টোকুইনন কি চলনশীল লিপিড, আর প্লাস্টোসায়ানিন হচ্ছে ভাইয়া চলনশীল কপার আয়ন, ওকে। তাহলে ফিওফাইটিন থেকে প্লাস্টোকুইননে যাবে, প্লাস্টোকুইনন থেকে প্লাস্টোসায়ানিনে আসবে। এই কুইনন আর সায়ানিনের মাঝখানে একটা বাবা বসে আছে, সেটার নাম হলো সাইটোক্রোম বিএফ B6F। এটার কাজ হচ্ছে ভাইয়া, যখন ইলেকট্রন যাবে এর ভিতর দিয়ে সে একটা এটিপি তৈরি করবে, চক্রীয়তে অচক্রীয়তে। দেখো একটা এটিপি তৈরি হয়ে গেছে, ওকে। তাহলে আমি দেখো রাসায়নিক শক্তির একটা জিনিস পেয়ে গেছি, অচক্রীয়তে এটিপি পেয়ে গেছে। এখন এই যে প্লাস্টোসায়ানিন, এ কি করবে, তার ইলেকট্রনটা ফটো সিস্টেম 2 থেকে নিস হলো ফটো সিস্টেম 1-এ দিয়ে দিবে। ফটো সিস্টেম 1 কি করবে, ফেরিডক্সিনকে দিবে। ফটো সিস্টেম 1 পাইলে কাকে দিয়ে দেয়, ফেরিডক্সিনকে দিয়ে দেয়। এখন দেখো এখানে ইলেকট্রন আছে, পানিকে যখন ভাঙছো তখন কিন্তু একটা হাইড্রোজেনও তৈরি হয়েছিল। এই হাইড্রোজেন, এই ইলেকট্রন আর এনএডিপি বিজারিত আছে, এগুলো একত্রিত হবে হয়ে এনএডিপিএইচ2 তৈরি হবে।
তাহলে দেখো এখানে এটিপিও তৈরি হয়ে গেল, এনএডিপিএস2 তৈরি হয়ে গেল। তাহলে তুমি বলতে পারো না ভাইয়া অচক্রীয় বৈশিষ্ট্য কি কি, ফটোসিস্টেম 1ও আছে, ফটোসিস্টেম 2ও আছে, এটিপিও তৈরি হচ্ছে, এনএডিপিএস2ও তৈরি হচ্ছে। তাহলে এখানে শক্তিও রাসায়নিক শক্তি বেশি পাচ্ছি, তার মানে উন্নত যে উদ্ভিদগুলো থাকে সেখানে কিন্তু অচক্রীয় ফসফোরাইলেশনটাই ঘটে। তাহলে আমি যদি আরেকবার তোমাকে সামারি বলে দেই যে হচ্ছে অচক্রিয়তে কি হচ্ছে, ফটোসিস্টেম 1 2 এই মানে ফটোলাইসিসের ফলে যে ইলেকট্রনটা তৈরি হচ্ছে সেটাকে রিসিভ করছে, করে ক্লোরোফিলের ছোট ভাই ফিওফাইটিনকে দিতেছে, ফিওফাইটিন 2টা প্লাস্টকে দিতেছে, একটা প্লাস্টোকুইনন, তারপরে যাচ্ছে প্লাস্টোসায়ানিনে, মাঝখানে একটা রিসেপ্টর হচ্ছে সাইটোক্রোম B6F যেটা কিনা এটিপি তৈরি করতেছে। এরপরে সে ফটোসিস্টেম 1কে দিতেছে, ফটোসিস্টেম ফেরিডক্সিনকে দিয়ে দিতেছে, সেটা কি পরবর্তীতে NADH2 তৈরি করতেছে। আশা করি তোমরা অচক্রিয়টা বুঝতে পারছো। মজার ব্যাপার কি জানো, তোমরা যদি অচক্রিয় বোঝো, চক্রিয় কিন্তু এর ভিতরে লুকাই আছে। খেয়াল করো, আমি যদি এই ফেরিডক্সিন থেকে কোনোভাবে এই জিনিসটাকে আবার প্লাস্টোকুইননকে দিতে পারি, প্লাস্টোকুইনন আবার সাইটোক্রোমকে দিবে, সাইটোক্রোম আবার প্লাস্টোসায়ানিনকে দিবে, প্লাস্টোসায়ানিন আবার একে যাবে, এক থেকে ফেরিডক্সিন আবার দেখো প্লাস্টোকুইননে চলে আসবে। তাহলে এখানে একটা চক্র হয়ে যাচ্ছে না ভাইয়া? তাহলে এইটা করতে পারলেই চক্রিয় হয়ে গেছে। তাহলে এখানে যদি আমি একটা সাইটোক্রোম দিয়ে দেই তাহলে চক্রিয় হয়ে যাবে। খেয়াল করো, এই যে আমাদের চক্রিয়টা, এই যে দেখো ফটোসিস্টেম 1 থেকে কোথায় যাচ্ছে, ফেরিডক্সিনে। এখন ফেরিডক্সিন থেকে যদি প্লাস্টোকুইননে আনতে হয় মাঝখানে একটা সাইটোক্রোম বি দিয়ে দিতে হবে। সাইটোক্রোম বি দিয়ে দিলে কি হলো, প্লাস্টোকুইনন থেকে প্লাস্টোসায়ানিনে যাবে, মাঝখানে কি আছে রে, সাইটোক্রোম এফ আছে, যেখানে সাইটোক্রোম এফ সেখানে একটা এটিপি তৈরি হবে। তাহলে খেয়াল করছো আমাদের কিন্তু চক্রীয় ফসফোরাইলেশনটা হয়ে গেল। তাহলে আলোক পর্যায়ের অচক্রীয় এবং চক্রীয়, আশা করি এই ভিডিও তোমরা যারা দেখবা তারা জীবনেও ভুল করবা না ইনশাল্লাহ বোর্ড পরীক্ষাতে। ওকে, এখন খেয়াল করো তো চক্রীয়টার এটা একটা সমস্যা আছে না, সমস্যাটা কি, কেবলমাত্র এটিপি তৈরি হচ্ছে, NADPH2 তৈরি হচ্ছিল না, NADPH2 তৈরি হচ্ছে না। তাহলে এই প্রক্রিয়াতে দেখো তো, আচ্ছা কেন আমরা ওটাকে অচক্রীয় বললাম, এটা কেন এটাকে চক্রীয় বলতেছি, খেয়াল করো তো এই জায়গাটাতে তুমি যে ইলেকট্রনটাকে ইউজ করছিলা সেটা কি আর ব্যাক করছে না, নষ্ট হয়ে গেছে, তাই জন্য এটাকে অচক্রীয় বলছি। এখানে কিন্তু পানির বিভাজন হয়েছিল, এখানে দুইটা সিস্টেমে কাজ করছে, বাট এখানে খেয়াল করো তো এখানে খালি ফটো সিস্টেম 1 কাজ করছে, এখানে কিন্তু পানি নাই, এখানে কিন্তু ইলেকট্রনটা আবার ব্যাক করছে, এই জন্য এটাকে চক্রীয় বলা হচ্ছে। তাহলে এটা কখন ঘটবে, পানির অভাবে ঘটবে। আর তুমি বুঝতেই পারতেছো এখানে শক্তিটা তুলনামূলক কম, কারণ খালি এটিপি পাচ্ছ, NADPH2 পাচ্ছ না। তার মানে বুঝতে পারতেছো যে এটা হলো অনুন্নত উদ্ভিদে ঘটবে, যেমন আদি ব্যাকটেরিয়াতে এগুলা ঘটে থাকে, অথবা পানির অভাবে ঘটবে। আশা করি তোমরা আলোক পর্যায়টা খুব সুন্দর মতো বুঝতে পারছো। তাহলে আলোক পর্যায়ে ভাইয়া এটা থেকে ভয় পাওয়ার কিছু নেই, বুঝাই দিতেছি। দেখো আলোক পর্যায়ে ভাইয়া তুমি রাসায়নিক শক্তি তৈরি করছো, এখন সেই শক্তিকে কাজে লাগায় আলোক নিরপেক্ষ পর্যায়ে যে কার্বন ডাইঅক্সাইড আছে সেটাকে বিজারণ করে এখন তুমি গ্লুকোজ তৈরি করবা। এখন এই গ্লুকোজ তৈরি করার যে কোনো দুটা ওয়ে আছে। দেখো, হয় তুমি C3 পদ্ধতিতে যাবা অথবা C4 পদ্ধতিতে যাবা, যেটাতে যাও কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে বিজারণের মাধ্যমে তোমাকে গ্লুকোজ তৈরি করতে হবে, এটাই উদ্দেশ্য। এখন দেখো আমি কেন এটাকে C3 চক্র বলতেছি, এটাও কিন্তু একটা খ নাম্বারের কোয়েশ্চেন। বিজ্ঞানী ক্যালভিন আবিষ্কার করছে বলে এটাকে ক্যালভিন চক্র বলা হয়ে থাকে। এখন আমি এটা পড়ানোর পরে তুমি বুঝে যাবে কেন এটাকে বলা হচ্ছে। তো দেখো এইরকম চক্র সবসময় একটা ওয়েতে পড়বা, সেটা হচ্ছে প্রথমে মেইন নামগুলা পড়বা, অর্থাৎ কোনটা থেকে কি তৈরি হচ্ছে, এরপরে পাশাপাশি তার এনজাইম নামগুলা পড়বা, তাহলে দেখবা খুব সহজে মনে থাকে। তো দেখো C3 চক্রে স্টার্ট হয় এই জায়গাতে, কোথায় তৈরি হয়, স্টার্ট হচ্ছে এই জায়গাতে। তো যে স্টার্ট করে তার নামটা একটু মনে রাখো, স্টার্ট করে রাইবোলোজ 1,5-বিসফসফেট। কে স্টার্ট করতেছে, রাইবোলোজ 1,5-বিসফসফেট। তো রাইবোলোজ 1,5-বিসফসফেট, এটার কার্বন সংখ্যা হলো ভাইয়া 5টা। কয়টা বলো তো, 5টা। সে এই যে কার্বন একটা গ্রহণ করলো, কারণ কার্বন ডাইঅক্সাইড রিসিভ হবে বলেই তো বিক্রিয়াটা শুরু হবে। তো কার্বন ডাইঅক্সাইড রিসিভ করলে কার্বন সংখ্যা কয়টা হয়ে যাবে বলো তো, 6টা। 6 কার্বনের অ্যাসিডের নাম হলো ভাইয়া কিটো অ্যাসিড, এই জন্য এটার নাম হলো কিটো অ্যাসিড। বাট সমস্যা হচ্ছে কিটো অ্যাসিড একটা অস্থায়ী পদার্থ, তাহলে কিটো অ্যাসিড ভেঙে যাবে। 6 কার্বন ভেঙে গেলে কয় কার্বন হবে, 3 কার্বন হবে। তো 3 কার্বনের একটা অ্যাসিড তৈরি হবে, এটার নাম হলো ফসফোগ্লিসারালডিহাইড। এটার নাম কি হবে বলো তো, ফসফোগ্লিসারিক অ্যাসিডে কনভার্ট হবে। এই যে ফসফোগ্লিসারিক অ্যাসিডে কনভার্ট হলো, কয় কার্বনের হলো, 3 কার্বনের। তাহলে বলো তো 6 কার্বন থেকে 3 কার্বন হলো, তাহলে কয়টা তৈরি হবে, 2টা। তাহলে এখন থেকে যা হবে সবগুলাকে 2 দিয়ে গুণ দিতে হবে, এই জিনিসটা মাথায় রাখো। তাহলে ফসফোগ্লিসারিক অ্যাসিড হলো, এটা হলো প্রথম স্থায়ী পদার্থ। এখন দেখো তো প্রথম স্থায়ী পদার্থের কার্বন সংখ্যা কয়টা, 3টা, এই জন্য এটাকে আমি C3 চক্র বলতেছি। বুঝতে পারছো? এখন দেখো এই 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড সেটা কি করবে,
সে ভাঙতে চায়, ভাঙার জন্য সিমেট্রি দরকার। তো দেখো এখানে 3টা কার্বন আছে, এখানে একটা ফসফেট আছে, সিমেট্রি হইলো না, তুমি আরেকটা ফসফেট দিয়ে দাও, দেখো একটু দেখতে সিমেট্রিক্যাল লাগতেছে, তাহলে আরেকটা ফসফেট লাগাই দাও, তাহলে 3 ফসফেট ছিল 1,3 বিস ফসফেট হয়ে যাবে, তাহলে 1,3 বিস ফসফোগ্লিসারিক অ্যাসিডে কনভার্ট হবে। সংখ্যা কয়টা? 2টা। এরপরে দেখো যে এখানে আছে কি অ্যাসিড, এখন আমি তৈরি করতে চাচ্ছি অ্যালডিহাইড, কারণ আমাকে ভাঙতে হবে, তো গ্লুকোজ কি একটা অ্যালডোজ সুগার, অ্যাসিড থেকে অ্যালডিহাইডে ভাঙতে হবে। তাহলে অ্যালডিহাইডকে কেমনে আনবো? বিজারণ করব। তুমি জানো জারণ করলে অ্যালডিহাইড অ্যাসিডে হয়, বিজারণ করলে অ্যাসিড অ্যালডিহাইডে হয়। তাহলে 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড যেটা ছিল 1,3, এটাকে সুন্দর মতো বিজারণ করো। সংখ্যা কয়টা? 2টা, একটা তৈরি করবে গ্লিসারালডিহাইড 3 ফসফেট, একটা হলো ডাইহাইড্রক্সি অ্যাসিটন। দেখো তো 2টা হয়ে গেছে। এটা পরস্পরের ভিতরে উভমুখী বিক্রিয়া, মানে কনভার্ট হতে পারে। তাহলে মনে করো যে এটাই 2টা তৈরি হলো, এটা তৈরি হলো না। এখন এটাই কার্বন কয়টা আছে বলো তো? 3 দুগুণে 6টা। একটা কার্বন চলে যাবে অচক্রিয়তে, অর্থাৎ গ্লুকোজ তৈরিতে, আর বাকি 5টা কার্বন চলে যাবে আবার এই চক্রে। তো একটা কার্বনের হিসাবটা দেখে আসি। তো কি করতেছে দেখো, এই একটা কার্বন যখন এখানে যাচ্ছে, ফ্রুক্টোজের একটা কার্বন দিতেছে, দিয়ে প্রথমে তৈরি করবে ফ্রুক্টোজ 1,6 বিস ফসফেট। দেখো ফ্রুক্টোজ 1,6 বিস ফসফেট থেকে ফ্রুক্টোজ 6 ফসফেট, এরপরে ভাইয়া গ্লুকোজ 6 ফসফেট, এরপরে ভাইয়া গ্লুকোজে কনভার্ট হবে। ওকে, এখন খেয়াল করে দেখো তো ভাইয়া, গ্লুকোজে কার্বন থাকে 6টা, বাট কার্বন আসলে একটা, তার মানে কি করতে হবে? এই পুরা গ্লুকোজ তৈরি করতে হলে এই চক্রটাকে 6 বার ঘুরতে হবে। তাহলে তুমি যেখানে যেখানে 2 পাচ্ছ, সেখানে আরো 6 দিয়ে গুণ দিতে হবে। এই জিনিসটা মাথায় রেখো, হ্যাঁ। এখন দেখো গ্লুকোজের আবার 2টা ফর্ম আছে, এডিপি গ্লুকোজ, ইউডিপি গ্লুকোজ। এডিপি গ্লুকোজটা হচ্ছে ভাই স্টার্চ, যেটা সঞ্চিত থাকে, আর ইউডিপি গ্লুকোজ হলো সুক্রোজ, যেটা পরিবাহিত হয়। এখন যে 5টা কার্বন মানে আমাদের সাইকেলে ব্যাক করছে, 5 কার্বনের একটা অ্যাসিড তৈরি করবে, সেটার নাম হচ্ছে ভাইয়া রাইবুল, মানে অ্যালডোজ তৈরি করবে 5 কার্বনের, এটার নাম হবে ভাইয়া 5 কার্বনের অ্যালডোজ। কি হবে? জাইলুলোজ 5 ফসফেট হবে। একটু সেল কেমিস্ট্রি খুলে দেখো আছে। এরপরে সেখান থেকে ভাইয়া রাইবোলোজ 5 ফসফেট, আর আবার স্টার্টিংয়ে হয়ে যাবে রাইবোলোজ 1,5 বিস ফসফেটে কনভার্ট হবে। তাহলে আশা করি তোমরা নামগুলা ক্লিয়ার হয়েছে। এখন দেখো যে আমাদের এনজাইমের নামগুলো এখন খালি বাকি আছে। খেয়াল করো তো, সবসময় মনে রাখবা স্টার্টিং এর এনজাইমটা হলো রুবিস্কো এনজাইম। কোন এনজাইম? রুবিস্কো এনজাইম। সবসময় স্টার্টিং এরটা রুবিস্কো। হোয়াট ইজ রুবিস্কো? রাইবোলোজ বিস ফসফেট, সিতে কার্বক্সিনেস, ওতে অক্সিজেনেস, অর্থাৎ এই এনজাইম কার্বন ডাইঅক্সাইডকেও রিসিভ করতে পারে, প্রয়োজনে অক্সিজেনকেও রিসিভ করতে পারে। তো করে কিটো অ্যাসিডে কনভার্ট হলো। কিটো অ্যাসিড অস্থায়ী, এই জন্য এটাতে পানি দিলে ভেঙে গিয়ে ফসফোগ্লিসারিক অ্যাসিডে কনভার্ট হলো। এরপরে দেখো একটা জিনিস একদম এই চ্যাপ্টারের জন্য মনে রাখবা, যেখানে এটিপি সেখানে কাইনেজ এনজাইম, যেখানেই জারণ বিজারণ সেখানে ডিহাইড্রোজেনেস এনজাইম। দেখো তো যখন 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে 1,3 বিস ফসফোগ্লিসারিক অ্যাসিডে কনভার্ট হলো, একটা এক্সট্রা ফসফেট যুক্ত হলো না? কোথা থেকে আসবে? এটিপি থেকে আসবে। তাহলে তুমি একটা এটিপি ইউজ করছো, 2টাতে 2টা এটিপি ইউজ করছো, তাহলে যেখানে এটিপি সেখানে এনজাইমের নাম কি হবে? কাইনেজ হবে। পড়া শেষ। এখানে কি হলো বলো তো? বিজারণ হলো, যেখানে বিজারণ সেখানে ডিহাইড্রোজেনেস এনজাইম। পড়া শেষ। যখনই বিজারণ হয়েছে তখন NADPH2 থেকে NADP তে কনভার্ট হইতে, জারণ হলে NADPH থেকে NADPH2 তে কনভার্ট হইতো। ওকে, তাহলে উল্টা জিনিসটা হয়েছে। তাহলে গেল, তাহলে 2টা NADPH2 খরচ হয়ে গেল, ঠিক আছে। আর তাহলে এখানে ডিহাইড্রোজেনেস গেল। আবার আরেকটা জিনিস খেয়াল করো, সেটা হচ্ছে রাইবোলোজ 5 ফসফেট থেকে যখন রাইবোলোজ 1,5 বিস ফসফেটে কনভার্ট হচ্ছে, একটা এক্সট্রা ফসফেট অ্যাড হলো না? এই এক্সট্রা ফসফেট কোথা থেকে আসবে? এটিপি থেকে আসবে। তাহলে যেখানে এটিপি ভাইয়া সেখানে কোন এনজাইম কাজ করবে? কাইনেজ। তাহলে খেয়াল করো তো, এই পুরা চক্রে আমার কয়টা এটিপি লাগলো? এখানে লাগলো 2টা, এখানে লাগলো একটা, তাহলে 3টা। আর NADPH2 কয়টা লাগলো? এখানে লাগলো 2টা, তাহলে NADPH2 লাগলো 2টা। এখন এই জিনিসটা তো 6 বার ঘুরবে, যদি 6 বার ঘুরে তাহলে এটিপি কয়টা লাগবে বলো তো? 3টা আর 6টা মানে 18টা, 3 6 18টা। NADPH2 কয়টা লাগবে? 2 দুগানে মানে 2টা ইন্টু 6টা মানে 12টা। আর এখানে দেখো কার্বন ডাইঅক্সাইড একটা করে লাগছিল, 6 বার ঘুরতেছে, তাহলে কার্বন ডাইঅক্সাইড কয়টা লাগবে? 6টা লাগবে। দেখতেছো? তাহলে C3 চক্রে এতগুলা স্যাক্রিফাইস করার পরে তুমি একটা গ্লুকোজ পাইতেছো, তাহলে তুমি C3 চক্র পারবা না? এই যে দেখো, তাহলে এই জিনিসটা তুমি যে পরশুদিন বোর্ড পরীক্ষায় বসবা, এই জিনিসটা ভাইয়া কয়টা স্টার দিতে চাও তয়টা স্টার দিয়ে রাখো, লাগবে। আশা করি তুমি জিনিসটা ধরতে পারছো। ওকে, এরপরে আসো ভাইয়া, আমি C3 পড়াই ফেলছি, এখন আসো C4 পড়াবো। C4 পড়ানোর আগে তোমাদেরকে আরেকটা মজার জিনিস বলি। C4 পড়ানোর আগে একটা মজার জিনিস বলি, সেটা হচ্ছে ভাইয়া দেখো ফটো রেসপিরেশন।
ফটো রেসপিরেশন জিনিসটা একটু শিখাই দিই। দেখো, ফটো মানে ভাইয়া আলো, আর রেসপিরেশন মানে শোষণ। আলোর উপস্থিতিতে যদি শোষণ হয় তখন তাকে বলবো ফটো রেসপিরেশন। ভাইয়া উদ্ভিদে প্রস্বেদন মানে সালোক সংশ্লেষণ হয়, উদ্ভিদের শোষণও হতে পারে। কথা হচ্ছে, অ্যান্সার হচ্ছে হ্যাঁ ভাইয়া হইতে পারে। কেমনে হতে পারে জিনিসটা দেখাই দিতেছি। দেখো, ফটো রেসপিরেশন তিনটা অঙ্গাণুতে হয়, কম দিয়ে মনে রাখবা, সিতে ক্লোরোপ্লাস্ট, ওতে অক্সিজম, এমে মাইটোকন্ড্রিয়া। এখন আমি তোমাদেরকে শিখাই দিব, যদি তোমাদের খ নাম্বার বা গ নাম্বারে ফটো রেসপিরেশন আছে তাহলে কিভাবে অ্যান্সার করবা। ইট ইজ দ্য বেস্ট ওয়ে। দেখো কেমনে করতে হবে। কি হচ্ছে দেখো, ফটো রেসপিরেশন মানে আলোর উপস্থিতিতে, তাহলে এখন আলোর পরিমাণটা অনেক বেশি, আলোর পরিমাণ বেশি হলে ভাইয়া তাপমাত্রা অনেক বেশি হবে। তো যখন আলো বা তাপমাত্রা অনেক বেশি হয়ে যায় তখন কি হয় জানো, পত্ররন্ধ্রতা বন্ধ হয়ে যায়। যখন পত্ররন্ধ্র বন্ধ হয় তাহলে কার্বন ডাইঅক্সাইড প্রবেশও করতে পারবে না, অক্সিজেন বেরও হইতে পারবে না। তাহলে কার্বন ডাইঅক্সাইড প্রবেশও করতে পারছে না, অক্সিজেন ভেতরে আছে বাট কার্বন ডাইঅক্সাইড নেই। বুঝতে পারছো? এখন যদি কার্বন ডাইঅক্সাইড প্রবেশ করতে নাও পারে, তুমি জানো যে হচ্ছে দুইটা চক্র আছে, একটা আলোক নির্ভর, একটা আলোক নিরপেক্ষ। তো আলোক যে নিরপেক্ষ পর্যায়টা আছে সেটা হইতে পারবে না, কারণ সেখানে কার্বন ডাইঅক্সাইড লাগে, সেটা হবে না। বাট আলোক নির্ভর পর্যায়ে তো ভাইয়া চলবে, কারণ কি আছে, আলো আছে। তাহলে আলোক নির্ভর পর্যায়ে যখন চলবে তখন পানিটা ভেঙে কি হবে, এটিপি আর এনএডিপি তৈরি হবে। এই জিনিসটা কি ভাইয়া রাসায়নিক শক্তি না? তোমার কাছে অক্সিজেন আছে, রাসায়নিক শক্তি আছে, কার্বন ডাইঅক্সাইড না থাকলে কি হয়েছে, C3 চক্রের যে রিসেপ্টর সেটা তো ভাই রুবিস্কো এনজাইম, সে তো অক্সিজেনকেও রিসিভ করতে পারে। তাহলে শক্তির উপস্থিতিতে রুবিস্কো এনজাইম অক্সিজেনটাকে গ্রহণ করে ফেলবে। তো C3 চক্রে যখন অক্সিজেন যাবে, কার্বন ডাইঅক্সাইড গেলে গ্লুকোজ তৈরি হচ্ছিল, অক্সিজেন গেলে গ্লাইকোলেট তৈরি হবে। এই গ্লাইকোলেটটা এখন পারঅক্সিজমে যাবে, একটা আরেকটা অঙ্গাণু, সেখানে গ্লাইসিনে কনভার্ট হবে, গ্লাইসিনে থেকে মাইটোকন্ড্রিয়াতে গিয়ে সেরিনে কনভার্ট হবে, তার সাথে দেখো কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়ে গেছে। তাহলে খেয়াল করে দেখো তো, অক্সিজেন রিসিভ করলো, কার্বন ডাইঅক্সাইড বের হয়ে গেল, এই জিনিসটা কি শোষণ না? আমরা যখন কি করি, অক্সিজেন নিয়ে কার্বন ডাইঅক্সাইড বের করি, উদ্ভিদও দেখো তো কিছুটা সেম কাজটা করলো না, অক্সিজেন নিল, কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করলো। তাহলে এই জিনিসটাকে বলা হচ্ছে ভাইয়া ফটো রেসপিরেশন। তো কথা হচ্ছে ভাইয়া ফটো রেসপিরেশন কখন হচ্ছে, ফটো রেসপিরেশনটা ভাইয়া যখন হাই টেম্পারেচার এবং হাই লাইট থাকে তখন হয়ে থাকে। এবং এটা 2 স্টার দিতে পারো, আসতে পারে, আসার মতো 2 স্টার দিয়ে রাখতে পারো, জেনে রাখাটা অনেক বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, তাহলে আমরা ভাইয়া C3 পড়ে ফেলছি, এখন আমরা পড়বো ভাইয়া C4 চক্র। তো বিজ্ঞানী হ্যাস ও স্ল্যাক আবিষ্কার করছে, এই জন্য ভাইয়া এটার নাম হ্যাস স্ল্যাক চক্র, বুঝলাম। ভাই C4 কেন বলতেছি, একটু ওয়েট করো, বলে দিচ্ছে। দেখো, C4 মানে হচ্ছে ভাইয়া C3-র একটা মডিফিকেশন। অর্থাৎ এতক্ষণ ধরে তুমি C3 পড়ে আসতো, সেটার সাথে একটু এক্সট্রা অ্যাড করে দাও, C4 হয়ে যাবে। কেমনে হবে দেখো, C3 কেবলমাত্র ম্যাসোফিলে হইতো, C4 ম্যাসোফিলের সাথে আরেকটা জিনিস হবে, সেটা হচ্ছে ভাইয়া বান্ডল সিট। তাহলে বান্ডল সিট এবং ম্যাসোফিল মিলাই হচ্ছে। বান্ডল সিটের ভিতরে দেখো ভাইয়া C3 আছে, তার সাথে এক্সট্রা কিছু অ্যাড করে দাও, তাহলে C4 হয়ে যাবে। এই জিনিসটা তোমাকে এমনভাবে বুঝাই দিব তুমি জীবনে ভুলবা না। দেখো, দুটো কম্পার্টমেন্ট রাখো, একটা এবং দুটো কম্পার্টমেন্টের ভিতরে একটা চ্যানেল দিয়ে দাও, দিছো, কাজ শেষ। এভাবে আঁকালা, দুটো চ্যানেল দিলা। এখন দেখো তো, রাগ করলে বাবা বের হয় না মা বেরিয়ে যায় বাড়ির থেকে? বাবা, বাবাকে অনেকে পাপা বলে না? তাহলে পাপা কি করছে, বাড়ির থেকে বের হয়ে গেছে। আর পাপা যখন বের হয়েছে, রাগ করে পাপা তার বাচ্চাকেও নিয়ে বের হয়ে গেছে। তার পাপার বাচ্চা কে হবে, পিপা হবে। পিপা যখন বের হয়ে যাবে, বাচ্চা মানুষ কি করে, কান্না করে। কান্না করে কেমনে, ওয়া ওয়া, এই যে দেখো ওয়া ওয়া করে কান্না করতেছে। আর যখন বাচ্চা কান্না করবে তখন কে আসবে, মা আসবে। দেখো মা আসতে, মা এসে কি করবে, বাড়ির ভিতরে নিয়ে যাবে। এই তো কাজ শেষ। এই জিনিসটাই ভাইয়া C4 চক্র। এখন একটু বলি, এই পিএতে হলো পাইরুভিক অ্যাসিড, পিপাতে ফসফোইনল পাইরুভিক অ্যাসিড, ওয়াতে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, মাতে ম্যালিক অ্যাসিড। পড়া কিন্তু শেষ। দেখো, এই ফসফোইনল পাইরুভিক অ্যাসিড হচ্ছে কার্বন ডাইঅক্সাইডের গ্রহিতা। C3-তে গ্রহিতা গানি কে ছিল, রাইবোলোজ 1,5 বিসফসফেট, C4-এ কেরা ফসফোইনল পাইরুভিক অ্যাসিড। এটা ভাইয়া 3 কার্বনের অ্যাসিড। কয় কার্বনের, 3 কার্বনের। তো এ যখন গ্রহণ করবে একটা কার্বন ডাইঅক্সাইড, কয় কার্বন হয়ে যাবে, 4 কার্বন। ম্যালিক অ্যাসিড কয় কার্বন, 4 কার্বন। দেখো, সে গ্রহণ করার পরে প্রথম স্থায়ী পদার্থ যেটা তৈরি করলো সেটার নাম অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। এটা ভাইয়া কয় কার্বনের, 4 কার্বনের। এই জন্য ভাই এটাকে বলে C4 চক্র। আরেকটা কোয়েশ্চেনের অ্যান্সার দিয়ে দিলাম। এখন দেখো, ম্যালিক অ্যাসিডটা যখন বের হয়ে যাচ্ছে, দেখো কার্বন ডাইঅক্সাইডটাকে সে ত্যাগ করছে। এই কার্বন ডাইঅক্সাইড যদি C3-তে ঢুকাই দাও, তাহলে তো ভাইয়া নিচে গ্লুকোজ তৈরি হয়ে যাবে। তা গ্লুকোজও তৈরি হয়ে গেল, C3-ও চললো। বাট দেখো তো, একটু মডিফিকেশন করার কারণে কি হলো, জিনিসটা কন্টিনিউয়াসলি চললো। এতক্ষণ C3 চক্রে কিছু সমস্যা ছিল, কার্বন ডাইঅক্সাইডের কনসাম্পশন কমে গেছে, অক্সিজেনের কনসান্ট্রেশন বেড়ে গেছে, তাপমাত্রার প্রভাব হয়েছে, আলো হাবি জাবি হয়েছে।
প্রোডাকশন কমে যাবে, বাট C4-এ এই মেকানিজমটা হওয়ার কারণে প্রোডাকশন কমে না। C3 আর C4-এর পার্থক্য এখন তুমি নিজে নিজে বানিয়ে লিখতে পারবা ইনশাল্লাহ। আশা করি C4টা বুঝতে পারছো। যদি ভাইয়া C4 বুঝতে পারো তাহলে তো ভাইয়া একদম লাস্ট টপিক চলে আসছে শালাক সংশ্লেষণে। সেটা হচ্ছে শালাক সংশ্লেষণে কিছু কিছু বিজ্ঞানী কিছু কিছু পরীক্ষা করছিল। 3জন বিজ্ঞানী পরীক্ষা করছে। দেখো, একজন হিল সাহেব, একজন ভ্যানিল সাহেব, আর একজন হচ্ছে রুবেন ক্যামেল সাহেব। এটা এমসিকিউর জন্য একটু লাগবে। হ্যাঁ, তো এখন আমি কেমনে মনে রাখতাম দেখো জিনিসটাকে, যে কোথাও যদি কেটে যায়, হিল করার জন্য আমরা পানি দেই, তো হিল সাহেব পানি দিয়ে পরীক্ষা করছিলেন এবং কার্বন ডাইঅক্সাইড ইউজ করেন নাই। দেখছে কি শালাক সংশ্লেষণ প্রক্রিয়ায় কেবলমাত্র অক্সিজেন তৈরি হয়। তাহলে তুমি জানতে না যে পানি দিয়ে কি তৈরি হচ্ছে, অক্সিজেন তৈরি হচ্ছে। তাহলে ভ্যান নীল তো আরেকটা দিয়ে করবে, সে কার্বন ডাইঅক্সাইড করছে, পানি ইউজ করে নাই, পানি ছাড়া অন্য কিছু দিয়ে করছে, দেখা গেছে গ্লুকোজ এবং পানি তৈরি হয়েছে। তাহলে কি হচ্ছে, শালাক সংশ্লেষণে কার্বন ডাইঅক্সাইড বিতাড়িত হয়ে এই দুইটা তৈরি হয়। এখন তাহলে তুমি বুঝতে পারতেছো পানি থেকে কিন্তু শালাক সংশ্লেষণে পানি তৈরি হয় না, অক্সিজেন তৈরি হয়। আশা করি পারবা। আর রুবেন এবং ক্যামেন যেহেতু দুইজন বিজ্ঞানী, দুইটা পরীক্ষাই করছে, দুইবার দুইটা ডিফারেন্ট আইসোটোপ ইউজ করছে। আশা করি বুঝতে পারছো। যদি তুমি বুঝতে পারো ভাইয়া, আমাদের তো শালাক সংশ্লেষণ জিনিসটা শেষ, শালাক সংশ্লেষণ শেষ হয়ে গেছে। দেখো আমাদের থার্ড ফিজিওলজিক্যাল প্রসেসও শেষ হয়ে গেল। এখন আমরা আসবো ভাইয়া ফোর্থ ফিজিওলজিক্যাল প্রসেস, দ্যাট ইজ ভাইয়া শোষণ। এখন শোষণকে ইংলিশে কি বলে বলো তো? রেসপিরেশন বলে। ওকে, এখন দেখো শালাক সংশ্লেষণ কোথায় হচ্ছিল বলছিলা? সবুজ উদ্ভিদে হচ্ছিল। বা শোষণ জিনিসটা কিন্তু সব কোষে হবে, তোমার আমার উদ্ভিদ সব কোষে হবে। কখন হবে? সব সময় হবে, 24 ঘন্টায় হবে। এখন শোষণে কি হয় দেখো, শালাক সংশ্লেষণে তুমি তৈরি করলা গ্লুকোজ, শোষণে তুমি ইউজ করবা গ্লুকোজ। শালাক সংশ্লেষণে ইউজ করছো এটিপি, শোষণে তৈরি হবে হচ্ছে এটিপি। তাহলে একদম অপোজিট জিনিস। খেয়াল করছো কত মজার? তাহলে তুমি এখন গ্লুকোজকে ডিরেক্ট এটিপি তো বানাইতে পারবা না। গ্লুকোজকে ভাঙবা পাইরুভিক অ্যাসিড, পাইরুভিক অ্যাসিডকে ভাঙবা অ্যাসিটাইল কোয়ে, অ্যাসিটাইল কোয়েকে ভাঙবা একটা সাইকেলে প্রবেশ করবে, ওখান থেকে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেন, সেখান থেকে পাবা হলো এটিপি। এতটুকু শিখতে পারলে তোমার শোষণেরও সকল কিছু শেষ, সকল এমসিকিউ সিকিউ শেষ। এখন ভাইয়া আমরা শোষণটাকে দুটো ভাগে ভাগ করি, একটা হলো ভাইয়া সবাত শোষণ, আরেকটা হলো ভাইয়া অবাত শোষণ। সহজ জিনিস, সবাত যেখানে অক্সিজেন লাগে, অবাত যেখানে অক্সিজেন লাগে না। ইংলিশে বললে অ্যারোবিক অ্যান্ড অ্যানারোবিক রেসপিরেশন। তো অ্যারোবিক রেসপিরেশনের 4টা ধাপ আছে, অ্যানারোবিক রেসপিরেশনের 2টা ধাপ আছে। এবং এই 2টা জিনিস শিখে গেলে তোমার এই চ্যাপ্টারে যতগুলা সিকিউ ছিল সব শেষ হয়ে যাবে। আশা করি জিনিসটা তোমাদের বোরিং লাগতেছে না। এখন আসো ভাই, আমরা আগে সবাত পড়বো, তারপরে অবাত পড়বো। সবাতের 4টা স্টেজ হচ্ছে গ্লাইকোলাইসিস, 2 নাম্বারটা অ্যাসিটাইল কোয়ে, 3 নাম্বারটা ক্রেবস, 4 নাম্বারটা ইলেকট্রন ট্রান্সপোর্ট চেন। মজার ব্যাপার হচ্ছে এই গ্লাইকোলাইসিস সবাত এবং অবাত দুইটারই প্রথম ধাপ। তাহলে কোশ্চেন কেন প্রথম ধাপ? কারণ গ্লাইকোলাইসিসে অক্সিজেন লাগে না, আর অক্সিজেন না লাগলে এটা সবাতেও হবে অবাতেও হবে, এই জন্য দুইটারই প্রথম ধাপ। আরেকটা এমসিকিউ সিকিউ হয়ে গেল। এখন দেখো ভাইয়া, গ্লাইকোলাইসিসটা কি করে? গ্লুকোজটাকে ভাঙে। এখন যদি গ্লুকোজকে ভাঙো তাহলে কি পাবা? ডিরেক্ট তুমি এটিপি পাবা না, এখানে কি হবে যে 6 কার্বনের যে গ্লুকোজ ছিল 3 কার্বনের পাইরুভিক অ্যাসিডে কনভার্ট হবে। এই যে দেখো তোমার কাছে আছে গ্লুকোজ, হবে পাইরুভিক অ্যাসিড। বাট ভাইয়া এত সহজ তো না, একটা ফুল কতগুলা ধাপের পরে গিয়ে হবে। ওকে, ও একটা জিনিস বলে দেই, এইটা কিন্তু ভাইয়া অবশ্যই আসার মতো একটা সিকিউ। ওকে, তাহলে এই জিনিসটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। তাহলে এখন আসো ভাইয়া, আমরা এটাই শিখবো কিভাবে গ্লুকোজ থেকে পাইরুভিক অ্যাসিড হচ্ছে। ঠিক আছে, তো আবারও সেম জিনিস, আগে আমরা হচ্ছে বিক্রিয়াটার মেইন যে লাইনটা আছে সেই নামগুলো শিখবো, তারপরে কি কি ইউজ হচ্ছে এনজাইম সেই জিনিসটা শিখবো। ঠিক আছে, তাহলে দেখো প্রথমে গ্লুকোজ, আমাকে C3 চক্রের উল্টাটা করতে হবে। C3 চক্রে গ্লুকোজ তৈরি হয়েছে, এখানে গ্লুকোজ ভাঙতে হবে। তাহলে দেখো গ্লুকোজ থেকে গ্লুকোজ 6 ফসফেটে কনভার্ট হবে। এখন খেয়াল করো তো, গ্লুকোজ থেকে গ্লুকোজ 6 ফসফেট, তাহলে একটা ফসফেট তোমাকে অ্যাড করতে হচ্ছে না। ফসফেট কই থেকে পাবা? এটিপি থেকে পাবা। শেষ। গ্লুকোজ 6 ফসফেট থেকে গ্লুকোজ এখন ফ্রুক্টোজ 6 ফসফেটে কনভার্ট হবে। জিনিসটাকে ভাঙতে হলে সিমেট্রি আনতে হবে, তাহলে 1 নাম্বার কার্বনে একটা ফসফেট যুক্ত করতে হবে, তাহলে ফ্রুক্টোজ 1,6 বিস ফসফেট। তাহলে আরেকটা ফসফেট অ্যাড হলো, তাহলে আরেকটা এটিপি ইউজ হলো, তাহলে 2টা এটিপি কিন্তু ইউজ হয়ে গেছে। কি পাইলাম? ফ্রুক্টোজ 1,6 বিস ফসফেট। এখন এটাকে ভাঙবো, ভাঙলে একটা পাবো ভাইয়া 3 ফসফোগ্লিসারালডিহাইড, আর একটা হচ্ছে ভাইয়া ডাইহাইড্রক্সি অ্যাসিটোন। ওকে, তাহলে 2টা পেয়ে গেছি। এখন এটা ইন্টারচেঞ্জেবল, তার মানে আমরা আলটিমেটলি 2টা ফসফোগ্লিসারালডিহাইড পাচ্ছি। 3 ফসফোগ্লিসারালডিহাইড কয়টা আছে? 2টা করে আছে। মানে জিনিসটা বুঝে নিতে হবে, 2টা করে আছে। এখন অ্যালডিহাইড থেকে এখন কি করব? অ্যাসিডে কনভার্ট করব, 1,3 বিস ফসফোগ্লিসারিক অ্যাসিড। তাহলে দেখো তো এখানে কি হলো? জারণ হলো। ওইখানে কি হয়েছিল? বিজারণ হয়েছিল।
তাহলে জারণ আর বিজারণ যখনই হবে তখন একটা NADH2 উৎপন্ন হবে। এরপরে ভাইয়া 1,3 বিসফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে 3 ফসফোগ্লিসারিক অ্যাসিডে কনভার্ট হবে। দেখো তো একটা ফসফেট বের হয়ে গেছে না, এডিপি আসে বসে, এডিপি সেটাকে গ্রহণ করে এটিপিতে কনভার্ট করবে। এই দেখো শক্তির পাতে শুরু করছে। এখন 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে 2 ফসফোগ্লিসারিক অ্যাসিড, ওখান থেকে ভাইয়া ফসফোইনল পাইরুভিক অ্যাসিড, সেখান থেকে ভাইয়া পাইরুভিক অ্যাসিডে কনভার্ট হবে। আশা করি তোমরা বুঝতে পারছো। আর লাস্টে যে পাইরুভিক অ্যাসিড যখন কনভার্ট হচ্ছে তখন আরেকটা এটিপি তৈরি হচ্ছে। তাহলে একটা জিনিস খেয়াল করো তো, এখানে কয় অণু এটিপি তৈরি হলো? 2 অণু, তাই না? 2টা আছে, এখানে তো 2টা আছে, তাহলে কয় অণু এটিপি তৈরি হবে? 2 অণু এটিপি তৈরি হবে। তাহলে তৈরি হলো কয় অণু? 2 আর 2 4 অণু। ইউজ হচ্ছে কয় অণু? 2 অণু। তাহলে থাকতেছে কয় অণু? আরো 2 অণু থাকতেছে না? তাহলে কি একটু শক্তি পাচ্ছি। আবার দেখো তো এখানে NADPH তৈরি হচ্ছে কয় অণু? 2 অণু। 2টা NADPH কে আবার 3 দিয়ে গুণ দিলে 6 অণু এটিপি তৈরি হচ্ছে। তাহলে দেখো শক্তি আমরা খেতে শুরু করছি। এখন একটু এনজাইমগুলোর নাম দেখো। যেখানে এটিপি সেখানে কাইনেজ এনজাইম। গ্লুকোজ কয় কার্বন? 6 কার্বন, তাই হেক্সোকাইনেজ। এখানে দেখো তো গ্লুকোজ থেকে ফ্রুক্টোজ, তাহলে এটা আইসোমারেজ। আইসোমারেজ কি? একটা থেকে আরেকটাতে জাস্ট কনভার্ট করা। ওকে, এখন এখানে কি কাজ এনজাইম হবে? জাস্ট নামগুলো দেখো, ফসফো গ্লুকো আইসোমারেজ। দেখছো, জাস্ট বিক্রিয়কের নাম আর হচ্ছে তিন ধরনের বিক্রিয়া, সেখান থেকে নামকরণটা করা হয়েছে। ফ্রুক্টোজ 6 ফসফেটে এটিপি, তার মানে কাইনেজ, তাহলে ফসফোফ্রুক্টোকাইনেজ শেষ। এরপরে দেখো তো ভাইয়া, যেখানে NADPH তো জারণ বিজারণ ডিহাইড্রোজেনেস, আরো সুন্দরভাবে লাগবা ফসফোগ্লিসারিক অ্যাসিড ডিহাইড্রোজেনেস। যেখানে এটিপি সেখানে কাইনেজ, আরো সুন্দরভাবে লিখবা ফসফোগ্লিসারিক অ্যাসিড কাইনেজ শেষ। এরপর দেখো এখান থেকে এখানে আসতো, চেঞ্জ হয়েছে খালি কার্বনের মানে এক কার্বন থেকে আরেক কার্বনে শিফটিং করছে, এই জন্য মিউটেজ। তারপরে অ্যানোলেজ এনজাইম, এটা একটু মনে রাখো। লাস্টে গিয়ে আবারও দেখি এটিপি, তাহলে কাইনেজ এনজাইম, ফসফোইনল পাইরুভিক অ্যাসিড কাইনেজ শেষ। তাহলে আশা করি গ্লাইকোলাইসিস এই জিনিসটা তোমরা আর ভুলবা না, যেহেতু পরশুদিনই তোমাদের পরীক্ষা, এই জিনিসটা মনে থাকবে ইনশাল্লাহ। ওকে, তো আমরা কিন্তু ভাইয়া গ্লাইকোলাইসিস পরে ফেলছি। এখন দেখো তো একটু হিসাবটা তোমাদেরকে করেই দিছি, আর তারপরে দেখো খরচ হচ্ছে 2 অণু, উৎপন্ন হচ্ছে 4 অণু, NADPH তো 2 অণু। তাহলে নেট এটিপি কত অণু? 4 থেকে 2 বাদ দাও, 2 অণু। আর NADPH তো কত অণু? 2 অণু। তাহলে টোটাল এটিপি কত অণু হচ্ছে? 8 অণু হচ্ছে। দেখছো, একটা MCQ কিন্তু আমি এখান থেকে তোমাদেরকে বের করে দিলাম। এখন আসো অ্যাসিটাইল কোয়ে, তাহলে কি সরি অ্যাসিটাইল কোয়ে সেকেন্ড ধাপ। এখন তোমার কাছে যে পাইরুভিক অ্যাসিডটা ছিল, এই পাইরুভিক অ্যাসিড কিন্তু সাইটোপ্লাজমে বিক্রিয়া করে। এখন পাইরুভিক অ্যাসিড যখন অ্যাসিটাইল কোয়ে তৈরি করবে, তাকে মাইটোকন্ড্রিয়ার ভেতরে প্রবেশ করতে হবে। তার মানে এটা হলো ভাই মাইটোকন্ড্রিয়া। তাহলে অ্যাসিটাইল কোয়ের বিক্রিয়াটা কোথায় ঘটে? মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্সে ঘটে, মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্সে ঘটে। ওকে, এই জিনিসটা এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, কোথায় সংঘটিত হচ্ছে। তাহলে এই যে মেমব্রেন দিয়ে সে প্রবেশ করলো। এখন পাইরুভিক অ্যাসিডে কার্বন হলো ভাইয়া 3টা, অ্যাসিটাইল কোয়ে কার্বন ভাইয়া 2টা। তাহলে দেখো তো একটা কার্বন কমে গেছে না? তাহলে একটা কার্বন কমে গেছে, একটা কার্বন বের হয়ে গেছে। এবার এখানে কি হয়েছে? জারণ বিজারণ হয়েছে। যেখানে জারণ বিজারণ সেখানে NADPH2 উৎপন্ন হবে, আর যেখানে NADPH2 উৎপন্ন হবে সেখানে ডিহাইড্রোজেনেজ এনজাইম কাজ করবে। আর কি ভুল হবে তোমার? এখন দেখো তো পাইরুভিক অ্যাসিড আসলে আসছিল কয়টা? 2টা। তাহলে কার্বন বের হবে কয়টা? 2টা। NADH2 তৈরি হবে কয়টা ভাইয়া? 2টা। তাহলে এটিপি কয়টা তৈরি হচ্ছে বলো তো? এখানে 2 × 3, তার মানে তুমি 6 অণু এটিপি পাচ্ছ। ভাইয়া বুঝতে পারছো? এখানে পেলে 8 অণু, এখানে পেলে 6 অণু। 6 6 12 আর 2 14, তাহলে 14 এটিপি কিন্তু পেয়ে গেছো। এখন আসো ভাইয়া এখানকার আরেকটা মজার চক্র, সেটা হলো ভাইয়া ক্রেবস সাইকেল। ওকে, তাহলে এই যে অ্যাসিটাইল কোয়ে হয়ে গেছে, এই স্টেজটা ক্রেবস সাইকেল, এবং এখানে আমি অনেকগুলো স্টার দিব সিকিউ এর জন্য, এইটাও কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। ওকে, এখন দেখো ক্রেবস সাইকেলের অপর নাম হলো CAC সাইকেল, মানে সাইট্রিক অ্যাসিড সাইকেল বলা হচ্ছে। কেন বলা হচ্ছে? কারণ এখানে সাইট্রিক অ্যাসিড তৈরি হয়, এই জন্য সাইট্রিক অ্যাসিড সাইকেল। এটার আরেকটা নাম আছে, TCA সাইকেল বলে, টাই কার্বক্সিলিক অ্যাসিড সাইকেল বলে। এটারও কারণ আছে, আমি বলতেছি, ওয়েট ওয়েট করো খালি। এখন দেখো আগে আমরা নামটা মনে রাখবো, বিক্রিয়ার প্রধান নাম, তারপরে আমরা এনজাইমের নামটা মনে রাখবো। দেখো কেমনে মনে রাখি। তো আমি আমার মতো ছন্দটা ইউজ করছি, তোমরা যদি অন্য কোনো ছন্দ ইউজ করো মোস্ট ওয়েলকাম, বাট আমি যে ছন্দটা দিয়ে পড়ি সেটা হচ্ছে, সাইজি একজন মানুষ, তাকে আমি ডাকতেছি, কিভাবে ডাকতেছি? ও সাইজি আইসো কিন্তু সকিনার সাকসেস ফেল মারলে। কেমনে মনে রাখছি? ও সাইজি আইসো কিন্তু সকিনার সাকসেস ফেল মারলে। দেখো এটা দিয়ে কেমনে মনে রাখতাম। আগে দেখো কয়টা বিক্রিয়ার ধাপ হবে? 8 ধাপে বিক্রিয়াটা হবে। কয় ধাপে? 8 ধাপে। তো ওতে ভাইয়া অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, সাইজিতে ভাইয়া সাইট্রিক অ্যাসিড, আইসোতে ভাইয়া আইসোসাইট্রেট, কিন্তুতে আলফা কিটোগ্লুটারেট, সাকসিনিতে সাকসিনাইল কোয়ে, সাকসেসে সাকসিনিক অ্যাসিড, ফেলে হলো ফিউমারেট, আর মারে হলো মিউরেট। হ্যাঁ, মারতে হলো মিউলেট। ওকে,
তাহলে আমরা কিন্তু 8টা নাম পেয়ে গেলাম, 8টা ধাপ পেয়ে গেলাম। এখন আমাদেরকে একটু সুন্দর মতো ওরিয়েন্টেশন করতে হবে। কেমনে? এই যে এই জিনিসটা মনে রাখতে হবে, 1 নাম্বার ধাপ এবং লাস্টের আগেরটা 7 নাম্বার ধাপ, এখানে আমি পানি দিয়ে দিব। কোথায় কোথায় পানি দিচ্ছি? 1 আর 7 নাম্বার ধাপে। ওকে। আর উভমুখী বিক্রিয়া হবে বিজোড়গুলা 1, 3, 5 এবং 4 নাম্বার। দেখো 1, 3, 5, 4 আমি কিন্তু উভমুখী দিয়েছি, বাকিগুলো একমুখী। তাহলে আমাদের ওরিয়েন্টেশনটা খুব সুন্দর মতো হয়ে গেল না? এখন আমার কি লাগবে? খালি এনজাইম লাগবে। দেখো একটা জিনিস খেয়াল করে দেখো যে এই হলো 4 কার্বন অক্সালিক অ্যাসিটিক অ্যাসিড। অক্সালিক অ্যাসিডের যে 4 কার্বন, এখানে 3টা হাইড্রক্সিল মূলক থাকে, অ্যাসিড কার্বক্সিল মূলক থাকে, এই জন্য এটাকে ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড সাইকেল বলে। খ নাম্বার শেষ। এখন এই 4টা কার্বন অ্যাসিটাইল কোয়ের আছে 2টা কার্বন। কয়টা কার্বন ভাইয়া? 2 কার্বন। 4 আর 2 মিলে হয় 6। সাইট্রিক অ্যাসিডে 6 কার্বন, আইসোসাইটেটেও 6 কার্বন। বাট যখনই আলফা কিটো গ্লুটারেট হচ্ছে, একটা কার্বন কমে গেছে। তাহলে যখনই একটা কার্বন কমে গেছে, কার্বনটা বের হয়ে যাবে কার্বন ডাইঅক্সাইড রূপে। আর যখনই বের হয়ে যাবে ভাইয়া, তখনই একটা NADH2 উৎপন্ন হবে। তাহলে এটার সাথে এটাও তৈরি হচ্ছে। আবার আলফা কিটো গ্লুটারেট থেকে সাকসিনাইল কোয়ে 4 কার্বন, তাহলে একটা কার্বন কমে গেছে, একটা কার্বন কার্বন ডাইঅক্সাইড রূপে বের হয়ে গেছে, তার সাথে একটা NADH2 তৈরি হয়ে গেছে। তাহলে দেখো আবারও কিন্তু জারণ বিজারণ। এরপরে কি হবে? সাকসিনাইল কোয়েতে থাকা থেকে সাকসিনিক অ্যাসিডে কনভার্ট হবে যখন, তখন প্রাণী কোষের GDP, উদ্ভিদ কোষের ADP-ATP-তে কনভার্ট হবে। গেল। এখন সাকসিনিক অ্যাসিড থেকে যখন ফিউমারিক অ্যাসিডে কনভার্ট হচ্ছে, ফিউমারিক অ্যাসিডের শুরুয়াত কি ভাইয়া? F। তাহলে ভাইয়া FADH2 তৈরি হবে। তারপরে দেখো ফিউমারিক অ্যাসিডের ভিতরে 7 নম্বর ধাপে জাস্ট পানি দিয়ে দাও। এরপরে ম্যালিক অ্যাসিড থেকে অক্সাল অ্যাসিটিক অ্যাসিডে কনভার্ট হবে, ওখানেও একটা NADH2 তৈরি হবে। তাহলে দেখো তো, 1টা 2টা 3টা NADH2 তৈরি হলো, একটা FADH2 তৈরি হলো, একটা GTP তৈরি হলো বা ATP তৈরি হলো। তাহলে 3 1 1 পাইছো? ওকে। এখন কি কি এনজাইম কাজ করতেছে দেখো, যে প্রথমে যখন সাইট্রেট তৈরি হচ্ছে, তখন সাইট্রেট সিনথেস কাজ করছে। সিনথেস মানে তৈরি করা। এখন জাস্ট এই এনজাইমটার নাম মনে রাখো, সাইট্রেট থেকে আইসোসাইটেট অ্যাকোটিনেজ এনজাইম কাজ করছে, এটা একটু মাথায় রাখো। ওকে। তাহলে এটার নাম হলো অ্যাকোটিনিক অ্যাসিডও বলা হয়ে থাকে। এখন এইখানে যখনই NADH2, তখনই ডিহাইড্রোজেনেস, যখনই NADH2 ডিহাইড্রোজেনেস, NADH2 ডিহাইড্রোজেনেস এনজাইম, ATP কাইনেজ এনজাইম, FAD ডিহাইড্রোজেনেস এনজাইম। ভাই পড়াই তো শেষ হয়ে গেল। লাস্টে গিয়ে ফিউমারেটের উপর কাজ করতে যায়, তাহলে ফিউমারেজ এনজাইম। এই দেখো আমাদের এনজাইমগুলোর নামও হয়ে গেল। তাহলে আশা করি C4 চক্র, সরি ক্রেবস সাইকেল, এই জিনিসটা তোমরা আর কখনোই ভুলবা না। ও সাইজি আইসো কিন্তু সকিনা সাকসেস ফেল মারলে। ওকে, ফেল করা কিন্তু যাবে না। আর হিসাবে একটু আসো। আচ্ছা, হিসাব করার আগে হিসাবটা বলেই দিই। এই যে 3টা NADH2, একটা FADH2, একটা ATP, তাহলে কত হচ্ছে? 3 3 9, 3 দুকানে, সরি 1 দুকানে 2 আর 1, তাহলে কত হচ্ছে? 12টা। তাহলে 12টা পাচ্ছ। দেখো তো ভাইয়া কোথাও কিন্তু ভুল হচ্ছে? 12টা পাচ্ছ, একটু বেশি পাওয়া উচিত না? আর একটু বেশি পাবা। কেন? কারণ দেখো তো, এসিটাইল কো কয়টা আসছিল? 2টা আসতেছিল, তাই না? তা 2টা এসিটাইল কো আসলে একটা থেকে 12টা পালে 2টা থেকে কয়টা পাবা? 24টা পাবা। তাহলে ক্রেবস সাইকেলে টোটাল কত এটিপি পাচ্ছ? 24 অণু পাচ্ছ। তাহলে এখন যদি ক্রেবস সাইকেলে 24 অণু পাও, তাহলে একটা গ্লুকোজ থেকে ক্রেবস সাইকেলে 24 অণু পাচ্ছ। যদি আমি বলতাম পাইরুভিক অ্যাসিড থেকে কয়টা পাচ্ছ, তখন কিন্তু ভাই অ্যান্সার হতো 12টা। আশা করি জিনিসটা এখন ধরতে পারছো। এখন একটু মিলাই নিও। ওকে। এখন আসলে লাস্টে সেটা হচ্ছে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেন বা ETS। এই বিশাল একটা ছবি দেখাইছে, দেখো অনেক হিজিবিজি মনে হচ্ছে না? সহজ করে দিই। দেখো এইটা হচ্ছে ভাই ফসফোলিপিড বাইলেয়ার, এই যে এটা, ঠিক আছে? এই ফসফোলিপিড বাইলেয়ারে কিছু প্রোটিন আছে। প্রোটিনটা কি? 1 3 4, আর এখানে একটা প্রোটিন আছে, সেটা হলো 2। তাহলে 3টা হলো ইন্টিগ্রাল প্রোটিন, একটা হলো পেরিফেরি প্রোটিন। তো 4 ধরনের প্রোটিন পাচ্ছে। আর এখানে আরেকটা প্রোটিন আছে বা এনজাইম আছে, সেটা নাম হলো ATP সিনথেসে কি করবে? ATP তৈরি করবে। এই তো হয়ে গেল। এখন খেয়াল করে দেখো, 1 3, আল্লাহ কি হলো, ধরো মুছে গেছে, জিনিসটা একটু লিখে দিই, নাহলে ভাল লাগবে না। আচ্ছা, ওকে, এই যে দেখো ঠিক হয়ে গেছে। দেখো 1 এবং 3, এখানে কিন্তু দুটো চ্যানেল আছে, চ্যানেলের একটা কাজ আছে, দেখাই দিচ্ছি। দেখো 1 এবং 3 কি করে? NADH2 কে NAD তে এবং হাইড্রোজেন আয়নে কনভার্ট করে, FADH2 কে FAD এবং হাইড্রোজেন আয়নে কনভার্ট করে। তাহলে সেলের ভিতরে হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশন বেড়ে গেল না? এই হাইড্রোজেন আয়নগুলো এই চ্যানেলের মাধ্যমে বের হয়ে যাবে। চ্যানেলের মধ্যে কোথায় চলে যাবে? আউটার মেমব্রেনে চলে যাবে। তাহলে বাইরে হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশন বেড়ে গেছে, ঠিক আছে? এবং এই যে ইলেকট্রন তৈরি হচ্ছে, এই ইলেকট্রনগুলা 1 এবং 2 নাম্বার কমপ্লেক্স তৈরি রিসিভ করবে, গ্রহণ করবে, করার পরে কি করবে? 3কে দিবে। তো 3কে ডিরেক্ট দিতে পারে না, মাঝখানে একটা পরিবাহক থাকে, এটার নাম ইউবাকুইনন।
ইভাকুইনন গ্রহণ করে মোটরসাইকেলের মাধ্যমে 3 নাম্বারের কাছে চলে যায়। 3 নাম্বার থেকে 4-এর ইলেকট্রনের আকর্ষণ আরো বেশি, তো 4-এর কাছে যাবে। 4ও ডিরেক্ট নিতে পারে না, সে কি করে সাইটোক্রোমের মাধ্যমে সে রিসিভ করে। তাহলে এরা ইলেকট্রন গ্রহণ করে, ইভাকুইননকে দিল, ইভাকুইনন 3-কে দিল, 3 সাইটোক্রোমের মাধ্যমে 4-কে দিল। 4-এর থেকে ইলেকট্রনের অ্যাফিনিটি ভাই অক্সিজেনের বেশি, তাহলে ওই ইলেকট্রনটা এখন অক্সিজেন গ্রহণ করবে। এই যে অক্সিজেনের কাছে গেল, তাহলে দেখো তো সর্বশেষ ইলেকট্রন গ্রহীতাকে অক্সিজেন। বাইরে জানি হাইড্রোজেনের কনসেন্ট্রেশন বেড়ে গেছিল, এখানেও একটা চ্যানেল আছে, এই চ্যানেলের মাধ্যমে সে হাইড্রোজেনগুলো ভেতরে প্রবেশ করবে। তাহলে অক্সিজেনের কাছে এখন ইলেকট্রনও আছে, হাইড্রোজেনও আছে। অক্সিজেন কি করবে, ফটোলাইসিসে পানি ভেঙেছিল, এখানে তুমি সেই পানিটাকে তৈরি করবা। এই জন্য শ্বসন প্রক্রিয়া কিন্তু পানি তৈরি হচ্ছে। তাহলে দেখো তো সর্বশেষ কি তৈরি হলো, পানি তৈরি হলো। সর্বশেষ প্রোডাক্টের নাম কি, পানি। এরপর দেখো তো এই যখন ভেতরে হাইড্রোজেন প্রবেশ করে তখন এই যে এনজাইম এটা ঘুরতে থাকে, যখনই ঘুরতে থাকে তখন এডিপি থেকে এটিপি তৈরি হচ্ছে। তাহলে কিন্তু এটিপিও তৈরি হয়ে গেল। আশা করি তুমি এখন এই ছবিটা পুরাটা ক্লিয়ার হয়ে গেছো। ওকে, তাহলে কালকে যদি পরীক্ষায় আসে, এটা তো দেখো স্টার দিয়ে দেয়, এটাও অনেকগুলো স্টার ভাইয়া, এটাও ইম্পর্টেন্ট। হ্যাঁ, তো কালকে যদি পরীক্ষায়, পরশুদিন যদি পরীক্ষা আসে, পারবে না ইনশাল্লাহ। এখন আসে এমসিকিউ এর হিসাবে। ফার্স্ট স্টেজ গ্লাইকোলাইসিস 8 এটিপি পাইছো, সেকেন্ড স্টেজ এসিটাইল কোয়ে 6 এটিপি পাইছো, থার্ড স্টেজ ভাইয়া ক্রেবস সুক্রোজ 24 এটিপি পাইছো, যোগ করো তো 38 অণু হচ্ছে। আধুনিক গবেষণায় 36 অণু দরকার নাই তোমার ভাই, 38 অণু পড়ো, দ্যাটস এনাফ ফর ইউ। তাহলে দেখো ভাইয়া যে আমরা কিন্তু সবাত শোষণ পড়ে ফেলছি, এখন আমাদের বাকি আছে ভাইয়া অবাত শোষণ, লাস্ট দিকে আমরা চলে আসছি। ওকে, এখন অবাত শোষণের ক্ষেত্রে আমরা জাস্ট মনে রাখবো যে প্রথম ধাপ তো সেম, দুইটাতে গ্লাইকোলাইসিস হয়েছে। সেকেন্ড ধাপটা জাস্ট লাগবে, সেকেন্ড ধাপটার নাম কি বলতো, পাইরুবিক অ্যাসিডের অসম্পূর্ণ ধারণ। দেখছো একটু জাস্ট চেঞ্জ না, পাইরুবিক অ্যাসিড থেকে অ্যাসিটাইল কোয়েতে কনভার্ট না হয়ে অসম্পূর্ণ ধারণ হয়ে গেছে। এখন পাইরুবিক অ্যাসিড কয় কার্বনের, 3 কার্বনের। এখন 3 কার্বনের পাইরুবিক অ্যাসিড হলো এটা। এ যখন অসম্পূর্ণ জারণ করে তখন 2 কার্বনের একটা অ্যালকোহল তৈরি করতে পারে, এটার নাম কি বলতো, এটার নাম হলো ইথানল। এবং একটা কার্বন কমে গেছে, সে কার্বন কি হবে, কার্বন ডাইঅক্সাইড হিসেবে বের হয়ে যাবে। অথবা সে একটা অ্যাসিড থেকে আরেকটা অ্যাসিডে কনভার্ট হতে পারে, সে অ্যাসিডটার নাম হবে ল্যাকটিক অ্যাসিড। দেখো তো দুইটা জায়গায় তুমি একটা জিনিস খরচ করছো, NADH2 খরচ করে ফেলছো। তাহলে যেখানে NADH2 খরচ করছো সেখানে কোন এনজাইম কাজ করছে, ডিহাইড্রোজেনেস এনজাইম কাজ করছে। তাহলে তুমি তো NADH2 খরচ করে ফেলছো, তোমার বাকি আছে কি, ওই যে 2 অণু এটিপি, জাস্ট তাহলে 2 অণু এটিপি তৈরি হবে। তাহলে সবাত শোষণে 38 অণু এটিপি তৈরি হলেও অবাত শোষণে মাত্র 2 অণু এটিপি তৈরি হয়। তাহলে এটার মাধ্যমে ভাইয়া আমি তোমাকে একদম শুরু থেকে শেষ পর্যন্ত তোমার চ্যাপ্টার 9, বোটানির চ্যাপ্টার 9 উদ্ভিদ শালীল তত্ত্বের যতগুলা ইম্পর্টেন্ট জিনিস ছিল সবগুলাকে শেষ করলাম। তো এই ভিডিওটা তোমরা হয়তো ইউটিউবে বা ফেসবুকে যেখান থেকে দেখো একটু জানাবা তোমাদের ভিডিওটা কেমন লাগছে, মানে জিনিসটা কেমন লাগছে, তোমরা বুঝছো কিনা, আর তোমাদের আর কি কি দরকার হবে সেই জিনিসগুলো জানাবা। তো সেই পর্যন্ত সবাইকে ধন্যবাদ, পরীক্ষার জন্য শুভকামনা রইল সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।